তোমাদের এই টপিকটা আমি ইন্টারেস্ট গ্রুপ অর স্পেশাল গ্রুপস আমি আগেও পড়িয়েছি। আমার এটা মাথায় ছিল না যে আমি তোমাদের এটা অনেক দিন আগেই পড়িয়েছি এবং ইউনিট 4 থেকেই আমি তোমাদের পড়িয়েছি, বাট আমার মাথায় ছিল না। বাট তখন যেটা আমি পড়াইনি, যে বিষয়গুলো আমি তখন স্কিপ করে গেছিলাম, সেই বিষয়গুলোকেই আজকে দেখাবো। এবং তারপরে আমি অনেকে, যেহেতু তোমরা নতুনও আছো এখানে, আমি সকলের জন্যই পুরো ক্লাসটা আরেকবার নয় রিপিট করব, কিন্তু এখানে তখন আমি এই টপিকটি পড়িয়েছিলাম লক্ষ্মীকান্তের বই থেকে, ইন্ডিয়ান পলিটি থেকে পড়িয়েছিলাম। এবং সেখানে স্ট্রেট ফরওয়ার্ড কতগুলো ইনফরমেশন ছিল, জাস্ট থিওরি জায়গাগুলো খুব একটা স্ট্রং সেখানে ছিল না, মানে মেনশনও ছিল না ইভেন। তো যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলো আমরা সেখানে দেখে নিয়েছি, এবং অনেক তারপরে পরীক্ষাও যেগুলো হয়েছে সেগুলো আমরা সেখানে আমরা কমনও পেয়ে গেছি অনেক কয়েকটা প্রশ্ন। বাট আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওভারঅল ইন্টারেস্ট গ্রুপসটাকে আমি আরেকবার তোমাদের রিকল করিয়ে দেওয়ার চেষ্টা অফকোর্স করব। হুম। তার সাথে সাথে আমার চেষ্টা থাকবে যে কতগুলো থিওরি আছে সেই থিওরির মেন আর্গুমেন্টগুলো কী এবং কিভাবে এটার সাথে আমরা লিঙ্ক করি, যদিও আমরা সেই থিওরিজের অনেক কয়েকটা থিওরি অলরেডি পড়ে নিয়েছি। বাট আজকে আমরা আলোচনা করব তারপরও ওভারঅল থিওরি, এবং এটার সঙ্গে আমরা লিঙ্ক করার চেষ্টা করব সেই থিওরিগুলোকে। ওই থিওরিগুলো যখন আমরা পড়েছি তখন জাস্ট ওই ওটার মতো করেই ওটাকে বুঝেছি, ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে আমরা বুঝেছি। বাট আজকে ওই থিওরিগুলোকেই হয়তো আলোচনা করব, কিন্তু এটার সঙ্গে লিঙ্ক করে, যে ইন্টারেস্ট গ্রুপসের সঙ্গে লিঙ্ক করে। তো সবার প্রথমে দেখে নেব আমরা যে এখানে ইন্টারেস্ট গ্রুপস বলতে কি বোঝায়। তো ইন্টারেস্ট গ্রুপস বলতে বোঝায় যারা নিজেদের ইন্টারেস্টে কাজ করে, সহজ ভাষায় বোঝায়, আমি এর বইয়ের ভাষায় যাচ্ছি না। ইন্টারেস্ট গ্রুপস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপস নিজেদের ইন্টারেস্টে কাজ করে এবং তারা নিজেদের ইন্টারেস্টে কাজ করতে গিয়ে নিজের ইন্টারেস্টকে ফুলফিল করার চেষ্টা করে। এবং বেসিক্যালি একই মানে ফিলসফিতে, একই ফিলসফি বলবো না, একই ইন্টারেস্ট আছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে তারা বেসিক্যালি একটা গ্রুপ তৈরি করে। বা একজন দুজন ব্যক্তি মিলে একটা গ্রুপ, একজন দুজন বলবো না, যে একই আহ, মানে ব্যাকগ্রাউন্ডে বা একই ইস্যুতে হয়তো তাদের ইন্টারেস্ট রয়েছে, এইরকম কতগুলো মানুষকে নিয়ে সবার প্রথমে একটা গ্রুপ তৈরি হয় এবং তারা তাদের নিজেদের ইন্টারেস্টকে হয়তো ফুলফিল করার চেষ্টা করে। এবং তারা যখন চেষ্টা করে তখন বেসিক্যালি তারা চেষ্টা করে যে পলিসি মেকিং যে বডি আছে সেই পলিসি মেকিং বডিকে ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে, কিংবা যেটাকে আমরা আর এর একটা সিনোনিম হিসেবেও পড়ে থাকি, সেটা হচ্ছে প্রেশার গ্রুপ। তো প্রেশার ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা কি করে, নিজেদের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটিকে কিন্তু তারা ফুলফিল করে। সো ইন্টারেস্ট গ্রুপস বলতে তাহলে বেসিক্যালি সেটাই বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার গ্রুপ বা কতগুলো গ্রুপ হতে পারে যারা নিজেরা নিজেদের ইন্টারেস্টকে হচ্ছে পলিসি মেকিং বডিতে যারা আছে বা পলিসি মেকিং বডিগুলোকে প্রেশার ক্রিয়েট করার মধ্য দিয়ে নিজেদের ইন্টারেস্টকে সার্ভ করে। তো যারা বেসিক্যালি করছে তাদেরকে ইন্টারেস্ট গ্রুপস বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে শুধু পলিসি মেকিং বডিতে নয়, বিভিন্ন রকমের বিভিন্ন মানে কি বলবো, যে মানে শুধু এটা সরকারি নয়। আমরা পলিসি মেকিং বডি বললে জেনারেলি আমরা গভর্নমেন্ট যে বডিজগুলো আছে সেগুলোকে বুঝে থাকি, সরকারের কথা বুঝে থাকি। বাট সরকার শুধু নয়, সরকারের বাইরেও আরও অনেক ধরনের পলিসি মেকিং বডি আছে, তো সেই সমস্ত বডিজগুলোকেও তারা কিন্তু ইনফ্লুয়েন্স করে থাকে। এবং অফকোর্স সেখানে আমরা দেখতে পাবো যে লোকাল লেভেলে কিছু থাকে যারা হয়তো সরকারের পার্ট, আবার পার্ট নাও হতে পারে, যারা ইন্ডিপেন্ডেন্ট একটা হয়তো পলিসি মেকিং বডি হতে পারে, যারা সরকারকে হয়তো ইনডিরেক্টলি বা মানে বা তারা হয়তো অ্যাডভাইস করার চেষ্টা করে। আবার দেখবো আমরা যে এটা লোকাল এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এই তিন ধরনেরই লেভেল তোমরা খুঁজে পেতে পারো, যে লেভেলে তারা কি করার চেষ্টা করে, প্রত্যেকটা বডিকেই তারা নিজেদের মতো করে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং করে তারা নিজেদের উদ্দেশ্যটাকে ফুলফিল করার চেষ্টা করে। এবার যখন নিজেদের ইন্টারেস্টকে তারা যখন এইরকম ভাবে প্রেশার ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করে, তখন দেখা যায় যে কতগুলো ট্যাকটিক্স তারা এখানে কিন্তু গ্রহণ করে থাকে। তারা কতগুলো ট্যাকটিক্স বা কতগুলো পদ্ধতি বলতে পারো যে দে ইউজ টু ফুলফিল দেয়ার ওন ডিজায়ার। তো এখানে আমরা দেখতে পাবো যে যদি তাদের, এবং এগুলোই যদি আমরা তাদের রোল হিসেবে দেখি, তাহলে দেখতে পাবো যে তারা রিপ্রেজেন্টেশনের কাজগুলো করে থাকে। কি বলছে এখানে দেখো, দে অ্যাডভোকেট ফর দ্য কনসার্ন অফ পার্টিকুলার সেগমেন্টস অফ সোসাইটি, যে একটা নির্দিষ্ট সমাজের বা একটা সমাজের নির্দিষ্ট একটা অংশের জন্য তারা প্রবক্তা হিসেবে বা বক্তা হিসেবে কাজ করে বা হয়তো তাদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। যেমন বিজনেস ক্লাস হতে পারে, ওয়ার্কার্স হতে পারে, এনভায়রনমেন্টালিস্ট হতে পারে, মাইনরিটিস হতে পারে, হ্যাঁ এগুলো হতে পারে, তারপর ফার্মিং সেক্টরস হতে পারে। বিভিন্ন সেক্টরসের সোসাইটির বিভিন্ন এই ধরনের যারা সেগমেন্টস রয়েছে সেই সেগমেন্টসগুলোর ইন্টারেস্টকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করে।
এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, বা নন গভর্নমেন্টাল যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে যারা পলিসি মেকিং এর জন্য হয়তো রেসপন্সিবল, তাদেরকে হয়তো তারা কি করে যে তাদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। সো এগুলো আমরা দেখতে পাই। সেকেন্ড বলছে তাদের রোলের মধ্যেই যদি দেখি বা তাদের ফাংশনসের মধ্যে দেখি, তাহলে দেখতে পাবো যে ইনফর্মাল প্রোভাইডার্স, তারা ইনফরমেশনস প্রোভাইডার। তো তারা বেসিক্যালি কি করে যে সরকারকেও তো যখন জনগণের উদ্দেশ্যেই কাজ করতে হয়, এবং এরাও হচ্ছে একটা জনগণেরই যখন একটা অংশ, সেগমেন্ট বলতে পারো, সোসাইটির একটা ছোট্ট সেগমেন্ট, তখন বেসিক্যালি সেই সোসাইটিকে তো সরকার ইগনোর করে কাজ করতে পারবে না, বিকজ দে আর পার্ট অফ দ্য সোসাইটি। সো দেয়ারফোর government has to do some sort of developments of these particular segments, and there বলতে পারো যে এটা ইনফরমেশনস কতগুলো খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। তো তারা বেসিক্যালি সেই ধরনের ইনফরমেশনস গুলো প্রোভাইড করে থাকে, এবং এই ইনফরমেশনস গুলো অনেক বেশি তোমরা দেখতে পাবে যে প্রাইমারি ইনফরমেশনস হয়, অনেক বেশি এগুলো কিন্তু মানে রিলায়েবল ইনফরমেশনস হয় সেই প্রাইমারি ইনফরমেশনস গুলো, কারণ এগুলোর একটা সায়েন্টিফিক একটা কিন্তু একটা সায়েন্টিফিক একটা বলতে পারো যে এর একটা মানে সায়েন্টিফিকের একটা বেস থাকে, যে এরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে র্যাশনালিটিকে কাজে লাগিয়ে তারা এক প্রকার একটা নির্দিষ্ট সিস্টেম মেনে, মেথড মেনে কতগুলো ডেটাকে তারা কালেক্ট করে পার্টিকুলার ওই সেগমেন্টের জন্য হয়তো। সো দেখা যাবে যে সেই সেগমেন্টের যে সমস্ত প্রবলেমস গুলো আছে, বা যে সমস্ত বা যে ধরনের একটা সোশ্যাল মোবিলিটি আছে বা স্টেটাস তারা সোসাইটিতে অ্যাচিভ মানে অর্জন করতে পেরেছে, তো সমস্ত কিছু বিষয় পার্টিকুলার একটা সেগমেন্টসের তারা কি করে যে তারা সরকারকে সেই ইনফরমেশনস গুলোকে দিয়ে বা পলিসি মেকিং বডিজ গুলোকে দিয়ে তারা কি করার চেষ্টা করে যে সেই সোসাইটিটার জন্য যাতে বা ওই সেগমেন্টের জন্য যাতে আরো বেটার কিছু শত পলিসি নেওয়া যেতে পারে, সেই কারণে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। সো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে যদি ফার্মার্স একটা গ্রুপের কথা বলো বা ওয়ার্কার্সদের যদি কথা বলো, তাহলে ওয়ার্কার্স যারা আছে তাহলে তারা কোথা থেকে তারা বিলং করছে, তাদের হিস্ট্রি কি, তাদের কাস্ট কি, তাদের তাদের ইকোনমিক কন্ডিশনস কি, তাদের ফ্যামিলি কন্ডিশনস কি, তাদের হেলথ কন্ডিশনস কি, তাদের জেন্ডার রেশিওটা কিরকম আছে, তাদের ইনকাম কেমন হয়, সমস্ত কিছু বিষয়গুলো, এবং তাদের এডুকেশনাল লেভেল কি, সমস্ত কিছু বিষয়গুলোকে নিয়ে তারা কি করে যে একটা স্টাডি করে তারা সরকারকে টাইম টু টাইম সেগুলোকে কিন্তু অবগত করে, বা যে সমস্ত পলিসি মেকিং বডিজগুলো আছে তাদেরকে তাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কি যে অনেক সময় সরকারকে তারা যখন এই ইনফরমেশনস গুলো দেয়, তখন দেখা যায় যে সরকার হয়তো নিজে নিজে বা পলিসি মেকিং বডিজ গুলো হয়তো নিজে নিজে সেই ইনফরমেশনস গুলো হয়তো একসেপ্ট করে না। বা তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে সেখানে তাদের এজেন্ডাগত ডিফারেন্স থাকতে পারে, যে যে সমস্ত সেগমেন্টসের মানে সোশ্যাল মোবিলিটির জন্য যে সমস্ত ইনফরমেশনস গুলো হয়তো পলিসি মেকিং বডিজ গুলোকে দেওয়া হচ্ছে, দেখা যাবে যে সেই পলিসি মেকিং বডিতে যারা বসে আছে তাদের একটা পার্টিকুলার পলিটিক্যাল এজেন্ডা আছে, যেটা হয়তো এদের সাথে কোনো রকম ভাবে কম্প্যাটিবল করে না, তো সামঞ্জস্যপূর্ণ হয়তো নয়। তো ফলে দেখা যায় কি যে সরকার এদের কথা তখন শুনতে চায় না, বা পলিসি মেকিং বডিজ গুলো এদের অ্যাডভাইস গুলো যে সায়েন্টিফিক এদের যে ডেটা গ্যাদারিংস, সেই গ্যাদারিংস গুলোকে হয়তো তারা অ্যাকসেপ্ট করে না। এই সময় তারা একটা দেখা যায় যে কতগুলো ট্যাকটিক্স ব্যবহার করে থাকে। সেই ট্যাকটিক্স গুলো হচ্ছে যেটা আমরা জেনারেলি দেখতে পাই যে বোধহয় আমরা যেটা ভাবি আসলে যে যেটা আমরা খবরের কাগজে দেখি সেটা বোধহয় অটোমেটিক আসে না, এগুলো কোনো কিছু অটোমেটিক আসে না। অনেক সময় কোনো কিছুই না, মানে বেশিরভাগটাই বলবো আমি, এগুলো কোনো কিছু অটোমেটিক আসে না, বেশিরভাগটা অটোমেটিক আসে না। এগুলোকে ফিট করানো হয়, ফিট মানে এগুলো ফিট করানো হয় বা এখানে এজেন্ডা সেট করা হয়, অর্থাৎ মিডিয়ার যে এজেন্ডা সেটিং থিওরি, সেই থিওরিকে এখানে ব্যবহার করা হয়। তো মিডিয়ার এজেন্ডা সেটিং থিওরিকে সামনে নিয়ে এসে, অর্থাৎ মিডিয়া পার্টিকুলার কোনো একটা মিডিয়া হাউসকে বলে দেওয়া হয় বা কতগুলো মিডিয়াকে গিয়ে বলে দেওয়া হয় যে আপনাকে পার্টিকুলার এই সেগমেন্টের যে সমস্ত প্রবলেমসগুলো সেগুলো আপনাকে তুলে ধরতে হবে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, আপনাকে টিভিতে এগুলো বারবার দেখাতে হবে। সো ওই মিডিয়া তখন কি করে, মিডিয়াকে ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে মিডিয়ার এক প্রকার মিডিয়ার এজেন্ডা সেটিং থিওরিকে সামনে নিয়ে এসে তারা কি করার চেষ্টা করে যে তাদের নিজেদের যে প্রবলেমস গুলো আছে বা যে সমস্ত অ্যাডভাইস গুলো তারা গভর্নমেন্টকে দিতে চাইছে, বাট গভর্নমেন্ট হয়তো সরাসরি তাদের কাছে অ্যাকসেপ্ট করছে না, তখন দেখা যায় যে তাদের যদি ইনফ্লুয়েন্সটা সোসাইটিতে বেশি হয়, তখন মিডিয়ার কাছ থেকে সেই ইনফরমেশনস গুলো সরকার নিতে এক প্রকার বাধ্য হয়। কেন? তার বা অ্যাটলিস্ট মিডিয়ার মাধ্যমে নিতে বাধ্য হয়। কেন নিতে বাধ্য হয়? তার কারণ তারা যখন কোনো একটা প্রবলেমসকে মিডিয়ার সামনে নিয়ে এসে যখন বারবার পপুলারাইজ করার চেষ্টা করে, সোসাইটিতে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের কাজটা যদি তারা করে, তাহলে সরকারের সেটা কিন্তু উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সো ভয়ে তখন দেখা যায় যে সরকার বা সরকারের যে সমস্ত পলিসি মেকিং বডিজগুলো আছে তারা কিন্তু সেই অ্যাডভাইসগুলো তখন শুনতে বাধ্য হয়। সো অনেকগুলো ট্যাকটিক্সের মধ্যেও আমরা দেখতে পাবো যে সমস্ত ট্যাকটিক্সগুলো ব্যবহার করে থাকে।
যেটা বলছিলাম যে যে সমস্ত ইনফরমেশনসগুলো আমরা ব্যবহার করে থাকি বা খবরের কাগজে যেগুলো পড়ি, নিউজে যেগুলো আমরা শুনি, আমাদের মনে হয় বোধহয় এগুলো বোধহয় স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, হয় না। এগুলোর পেছনেও কিন্তু দেখা যাবে যে তাদের নিজেদের একটা ইনফ্লুয়েন্স কাজ করে, নিজেদের একটা আইডিওলজি কাজ করে, নিজেদের কতগুলো কিন্তু পাওয়ার স্ট্রাকচার কাজ করে। তো এগুলোর মধ্য দিয়ে তারা নিজেরা কি করে, নিজেদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটিকে কিন্তু সার্ভ করানোর চেষ্টা করে। সো এগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবো। লবিং এর কথা বলছে এখানে। লবিংটা কি? এখানে বলছে লবিংটা হচ্ছে যে ল মেকার্স যারা আছে তাদের সঙ্গে মিট করা। ল মেকার্স যারা আছে, যেমন এমএলএ এমপিদের কথা বলতে পারো, বিউরোক্র্যাটসদের কথা বলতে পারো, যে এরা ল মেকিং এর কাজগুলো এরা করে থাকে, আইন তৈরি করার কাজটা এরা করে থাকে। তো এদের সঙ্গে ডিরেক্টলি, এদের সঙ্গে ইনডিরেক্টলি দেখা যাবে কি যে তারা এক প্রকার হচ্ছে কমিউনিকেশনসটা করে। কমিউনিকেশনস করার মধ্য দিয়ে তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, সরাসরি এক প্রকার, সরাসরি বা ইনডিরেক্টলিও হতে পারে। তো তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্স করে যে রুলস বা রেগুলেশনস গুলো নেওয়া হতো বা যে লস গুলো হয়তো তৈরি করা হতো, দেখা যাবে যে সেগুলোতে তারা নিজেদের মতো করে সেগুলোকে বানিয়ে নিতে পারে। তো সেগুলোও হচ্ছে কিন্তু, বা সেই পার্টিকুলার বিষয়টিকে কিন্তু লবিংও বলা হয়। পলিটিক্যাল পার্টিসিপেশন কি? পলিটিক্যাল পার্টিসিপেশন হচ্ছে যে তারা জনগণকে নিজেদের এজেন্ডাগুলোকে সামনে নিয়ে এসে আরো বেশি করে এনকারেজ করে, যাতে জনগণ সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে পলিটিক্সে যাতে ভোট দেয় বা রাজনীতিতে যাতে সেখানে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। তো পলিটিক্যাল পার্টিসিপেশনে তারা সরাসরি অংশগ্রহণ করে না, এবং এই পার্থক্যটা বারবার পরীক্ষায় জানতে চেয়েছে। তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেনগুলো সলভ করেছো, তখনও পেয়েছো যে পলিটিক্যাল পার্টিজের সঙ্গে ইন্টারেস্ট গ্রুপসের একটা ডিফারেন্স আছে, বেসিক যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা বারবার পরীক্ষা জানতে চেয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসগুলো সরাসরি সেখানে পলিটিক্সে মানে পার্টিসিপেট করে, তারা ইলেকশনে ফাইট করে, তারা ইলেকশনে প্রচার করে, ইলেকশনে প্রচার তো করে, ইলেকশনে ফাইট করে, এবং তারা গভর্নমেন্টও ফর্ম করে। কিন্তু এই ইন্টারেস্ট গ্রুপসগুলোর একটা বেসিক পার্থক্য হচ্ছে যে তারা সরাসরি, মানে তারা হয়তো ক্যাম্পেইন করতে পারে ঠিকই, কোনো একটা পলিটিক্যাল পার্টির জন্য হয়তো একটা আইডিওলজিকে সমর্থন করে তারা হয়তো করে ঠিকই, বাট তারা কিন্তু সরাসরি দেখা যাবে না যে তারা কোনো ক্যান্ডিডেট নিজেদের দাঁড় করিয়েছে কিংবা তারা পাওয়ারে এসেছে। সো এরা কি করার চেষ্টা করে তাহলে? এরা, আমরা বেসিক্যালি দেখতে পাবো যে এরা ক্যাম্পেইন করার চেষ্টা করে, কোনো একটা আইডিওলজিকে সামনে রেখে কোনো একজন ব্যক্তিকে বা মানুষকে হয়তো বলতে পারে যে পার্টিসিপেশন যাতে তারা, মানে ভোটে যাতে তারা অংশগ্রহণ করে, এবং তারা নিজেরা যেটা চাইছে, মানে অর্থাৎ এই ইন্টারেস্ট গ্রুপসগুলো যেরকম ভাবে তাদেরকে দেখাতে চাইছে বা যেই সমস্ত প্রবলেমগুলোকে তুলে ধরছে, তো সেই সমস্ত প্রবলেমের ভিত্তিতে যেন মানুষ কি করে, যে ভোটটা কিন্তু তাদের নিজেদের ডিসাইড করে বা তাদের অপিনিয়নটা ডিসাইড করে। তো অপিনিয়ন ফরমেশনে বলতে পারো এক প্রকার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করার মধ্য দিয়ে, পাবলিক ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে তারা কি করার চেষ্টা করে, যে পলিটিক্যাল পার্টিসিপেশনস গুলোকেও বলতে পারে এক প্রকার ইনডিরেক্টলি, ডিরেক্টলি কোনোদিনই নয়, ইনডিরেক্টলি, তাও অনেকটা ডিস্টেন্সে তারা কিন্তু করার চেষ্টা করে। সো এটা তাদের মধ্যে কিন্তু দেখা যাবে। তো এই কারণে আমরা দেখি বিভিন্ন যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপসগুলো আছে, বিভিন্ন সময় আমরা রাস্তার মোড়ে দেখি সেখানে তারা টেবিল পেতে সেখানে চিৎকার চেঁচামেচি করছে, হাতে একটা মাইক নিয়ে সেখানে দেখবে একটা দুজন চারজন মানুষ মিলে সেখানে কিন্তু একটা জমায়েত যেখানে খুব বেশি হয়, ভিড় যেখানে বেশি হয়, সেখানে গিয়ে তারা কিন্তু দেখবে তাদের নিজেদের বক্তব্য পেশ করছে। এগুলো আমরা দেখি। আবার তারা আমাদেরকে মাঠে কোথাও গিয়ে ক্যাম্পেইন করছে, হাটে বাজারে গিয়ে ক্যাম্পেইন করছে, এই সমস্ত কাজগুলো তারা করে। তো নিজেদের বেসিক প্রবলেমসগুলো যেগুলো আছে বা যেরকম ভাবে তারা নিজেদের ইন্টারেস্টকে সার্ভ করতে চাইছে, সেই সমস্ত বিষয়গুলোকে তারা জনগণের সম্মুখে কিন্তু তুলে ধরে। So these are the functions of interest groups in India, not in India but all over the world. এটা আমরা কিন্তু বলতে পারি। পলিসি মনিটরিং এর কাজগুলো তাদের একটা বড় কাজ, যে সরকার টাইম টু টাইম যে সমস্ত পলিসিস গুলো অ্যাডপ্ট করছে, সরকার টাইম টু টাইম যে সমস্ত পলিসিস গুলো নিয়ে আসছে, সেই সমস্ত পলিসিস গুলোকে তারা মনিটর করার চেষ্টা করে, ওয়েদার ইট ইজ ব্যাড অর গুড অর ব্যাড, এটা তারা বোঝার চেষ্টা করে, এবং এটা তাদের নিজেরা যে সেগমেন্টে বিলং করে, তো সেই সেগমেন্টের জন্য সেটা কতটা লাভদায়ক হবে, কতটা ক্ষতিকারক হবে, সেটা তারা কিন্তু সেখানে তুলে ধরার চেষ্টা করে। আজকেই মানে ক্যাম্পাসে যখন আমি হাঁটছিলাম, দেখলাম ত্রিগুণা সেন অডিটোরিয়াম, মানে আমাদের এখানে একটা অডিটোরিয়াম আছে, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে ত্রিগুণা সেন অডিটোরিয়াম। সেখানে দেখলাম রণবীর সমাদ্দার, তারপরে হচ্ছে প্রাণঞ্জয় গুহ ঠাকুরতা, তারপরে এরকম আরো বেশ কতগুলো ব্যক্তিত্ব, বড় কিছু নাম ইন্ডিয়ান সিভিল সোসাইটিতে বলতে পারো। তো এরা কি করছে, বা একাডেমিক্সও বলতে পারো, এরা কি করছে, এরা দেখলাম একটা সব মিটিং, একটা সেমিনারের ব্যবস্থা করেছে। তারা সেখানে লিটল ম্যাগাজিনকে সামনে রেখে, তাদের একটা প্রতিধ্বনি বলে একটা ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনকে নিয়ে তারা কি করছে, যে
সেই ম্যাগাজিনের শুরু কবে হয়েছে, তার জার্নিটা ঠিক কীরকম ভাবে, তার প্রোগ্রেস কতটা হয়েছে, তার লাভ কী হয়েছে, তার ক্ষতি কী হয়েছে, কী ধরনের প্রবলেমসের মুখে তাদেরকে পড়তে হয়েছে, তার একটা কাইন্ড অফ একটা ব্রিফ হিস্ট্রি তারা সেখানে কিন্তু জনগণের সামনে তুলে ধরছে। যিনি প্রথম মানে কি বলবো যে স্পিকার তিনি সেটাই করলেন। এরপরে তাদের বেসিক থিমটা ছিল হচ্ছে যে যেটা নিয়ে তারা আলোচনা করবে সেটা হচ্ছে যে নিও লিবারালিজমের যে বেনিফিট এবং তার যে পেরিলসগুলো আছে বা অশনি সংকেত আছে সেগুলো নিয়ে, এবং রাইট উইং পলিটিক্স আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এই রাইট উইং পলিটিক্সের সাথে আমাদের এই মুহূর্তে একটা যে নিও লিবারাল একটা ডেভেলপমেন্ট চলছে ইন্ডিয়াতে, তো সেটা সেই ডেভেলপমেন্টের হাত ধরে আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি, তো কাইন্ড অফ সেই ধরনের আলোচনাই তারা করবে। তো সেখানে তারা ফোকাসটা রাখছে কি যে মিডিয়াকে কতটা প্রবলেম ফেস করতে হয়েছে, মিডিয়ার জন্য কি অপরচুনিটিস আছে, এবং মিডিয়াকে আগামী দিনে গিয়ে কি ধরনের নতুন সমস্যা মোকাবিলা করতে হবে, বিশেষ করে তাদের মতো ছোট কোনো লিটল ম্যাগাজিনকে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে তারা নিজেদের ইন্টারেস্টে এইরকম ভাবে 500টা মানুষ, ওখানে দেখলাম প্রায় ধরে নাও 100খানা মানুষ তো ছিলই, তো 100খানা মানুষের সামনে, এবং তারা সবই ইন্টেলেকচুয়াল জগতের মানুষ, তো সেই সমস্ত মানুষদের সামনে তারা এই ধরনের একটা সভা করার মধ্য দিয়ে নিজেদের অ্যাক্টিভিটিটাকে যেমন জানান দিল সকলের মধ্যে, তেমনি আবার তারা করলো সেটা হচ্ছে যে তারা কিন্তু সরকারের যে ভালো মন্দ নিয়ে চর্চা করছে, সরকারের পলিসি নিয়ে চর্চা করছে, যে সরকার এই মুহূর্তে যে রাইট উইং পলিটিক্স যে ধরনের ডিসিশনস গুলো নিচ্ছে, একটা হিন্দু আইডিওলজিকে সামনে রেখে ভোটকে যেভাবে কনসলিডেট করছে, তো সমস্ত কিছু বিষয় নিয়ে তারা সেখানে চর্চা করছে। তো এক কাইন্ড অফ বলতে পারো যে সরকারের এক প্রকার তারা মনিটর করার কাজটা করছে, সরকারের পলিসিস গুলোকে মনিটর করার কাজ করছে। অ্যান্ড এই মনিটরিং এর মধ্য দিয়ে তারা যেটা করবে সেটা হচ্ছে যে তারা নিজেদের আগামী দিনে কোথায় কিভাবে তাদের যাত্রাটা হবে, কি কি সংকেত তাদের জন্য, অশনি সংকেত তাদের জন্য অপেক্ষা করছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এখনই সচেতন হওয়ার সুযোগ পাবে। সো এইরকম ভাবে তারা নিজেদেরকে বা কিছু যদি অপরচুনিটি যে থেকে থাকে সেগুলোর ফায়দা কিভাবে তারা তুলবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও তারা কিন্তু চর্চা করছে। এর পাশাপাশি তারা যখন এই সভাটা করছে তখনই এটার মধ্যে দিয়ে একটা সরকারের কাছে বার্তাও চলে গেছে যে অমুক একটা গ্রুপ যেখানে এইরকম বড় কিছু পার্সোনালিটিস যারা এসেছিলেন, যারা ওই ছোট ম্যাগাজিনের আবার বড় বড় কতগুলো মুখ, এবং দেশে তারা বড় মুখ কতগুলো ইন্টেলেকচুয়ালের জগতে যদি বলো, তো সিভিল সোসাইটিতে এই মুহূর্তে, তাহলে তারা গ্যাদারিং করার মধ্য দিয়ে 100টা মানুষকে জমায়েত করেছে। 100টা মানুষ আবার দেখা গেল এদের সাথে একটা বড়, মানে এরা বেশিরভাগই প্রফেসর, বেশিরভাগই হয়তো সেখানে জার্নালিস্ট, তো এদের হাত ধরে আবার হয়তো এটা 50টা মানুষ হয়তো সেখানে 5 লাখ মানুষকে সেই একটা একটা কমন একটা হয়তো একটা একটা কিছু হয়তো তারা মানে ডেলিভার করতে পারবে খুব ইজিলি। কালকে গিয়ে হয়তো খবরের কাগজে, যিনি জার্নালিস্ট ছিলেন কালকে গিয়ে হয়তো খবরের কাগজে লিখবেন, যিনি একাডেমিক্স ছিলেন হয়তো, যিনি প্রফেসর ছিলেন তিনি তার কালকে স্টুডেন্টদের গিয়ে পড়াবেন। এই সমস্ত ঘটনাগুলো যেমন আমিও তোমাদের সামনে তুলে ধরছি। তো কি হচ্ছে এতে ফলে বিষয়টা কিন্তু খুব ওয়াইড স্প্রেড হচ্ছে। তো এগুলো দেখেই কিন্তু সরকার বেসিক্যালি ভয় পায়, এবং অনেক সময় কি করে যে তাদের ইন্টারেস্ট ওই কারণে কিন্তু কাজ করে, সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। এবার এখানেও যার যত ক্ষমতা হবে, বড় হবে সে তত বড়, কারণ এখানেও অনেক ধরনের ইন্টারেস্ট গ্রুপস আছে, বা তাদের মধ্যে বা একই ইন্টারেস্ট নিয়ে কাজ করছে, তাদের মধ্যে হয়তো কম্পিটিশন আছে, যেগুলো আমি থিওরির মধ্যে এক্ষুনি বলবো তোমাদের। তো যার যত বড় পাওয়ার হবে সে তত বেশি সেখানে সামনের দিকে থাকবে, তার বেশি তার নিজের ফায়দাটা তুলতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলোই আর কি তাদের ফাংশনসের মধ্যে যাই হোক চলে আসে। এবার যদি যেটা আমি ওই সময় বলিনি তোমাদের থিওরিজের পার্টটা, কারণ ওখানে মেটেরিয়ালস ছিল না, ওখানে স্ট্রেট ফরওয়ার্ড, তো ইন্ডিয়ান পলিটি জানো যে থিওরিজের কোনো জায়গা নেই, সেখানে ইনফরমেশনস কতগুলো। বাট থিওরিজের পার্টটা থেকে যদি আমি তোমাদের বলি তাহলে হচ্ছে যে সবার প্রথমে যে থিওরিটির নাম আসে সেটা হচ্ছে প্লুরালিস্ট থিওরি। তো প্লুরালিস্ট থিওরির আর্গুমেন্টটা কি আগে মনে করে দেখো, যখন তোমাদের সোভারেনিটি পড়িয়েছিলাম আমি তখন তোমাদের মনিজম এবং প্লুরালিজম পড়িয়েছিলাম। মনিজমের বেসিক আর্গুমেন্টটা হচ্ছিল ওখানে যে একজনই রাজা থাকবে, মনিজমে একজনই রাজা থাকবে বা একজনই শাসক থাকবে, তিনি সার্বভৌম হবে, তার যে অর্ডার সেই অর্ডারটাই হচ্ছে কিন্তু সোভারেন অর্ডার হিসেবে কনসিডার হবে এবং সেটাকেই মেনে চলতে হবে। সো সেখানে আমরা এটাই পড়েছিলাম, সেখানে জন অস্টিনকে পড়েছি আমরা, বোদাকে পড়েছি আমরা, ওগুলোই ছিল সেখানে বেসিক আর্গুমেন্ট, হবসের নামও সেখানে ছিল। এখন প্লুরালিজম তার এগেইনস্ট আমরা দেখেছি কি যে না, তারা হচ্ছে পাওয়ারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে তারা কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীকে তারা দেখে না, তার পরিবর্তে তারা অনেকগুলোকে দেখে, তার মধ্যে তারা অনেক কিছুকে খুঁজে পায়। তো প্লুরালিস্ট থিওরির বক্তব্যটা হচ্ছে সেটাই এখানে, যে ডেমোক্রেসিতে এখানে কি বলছে যে পাওয়ার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং ওয়াইড অ্যারে অফ কম্পিটিং ইন্টারেস্ট গ্রুপস, যে বিভিন্ন কম্পিটিং গ্রুপ আছে, অর্থাৎ বিভিন্ন হচ্ছে প্রতিযোগিতামূলক হচ্ছে স্বার্থগোষ্ঠী আছে যারা নিজেদের মধ্যে কি করছে, কম্পিটিশন করছে, প্রতিযোগিতা করছে, এনশিওরিং দ্যাট নো সিঙ্গেল গ্রুপ
মনোপলাইজেস ডিসিশন মেকিং, যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যাতে বা সিদ্ধান্ত গ্রহণে যাতে কারো এখানে একাধিপত্য বা একছত্র আধিপত্য না থাকে সেটা ইনশিওর করার চেষ্টা করে। সো প্লুরালিস্ট থিওরির আর্গুমেন্টটাই হচ্ছে এটা, যে একাধিক গ্রুপ থাকবে এবং সেই গ্রুপ নিজেদের মধ্যে কম্পিটিশন করবে এবং সেই কম্পিটিশনের মধ্য দিয়ে একটা একটা হেলদি ডেভেলপমেন্ট এনশিওর হবে। এবং মনোপলি যে কনসেপ্টটি আছে কোনো একটা পার্টিকুলার গ্রুপের, তো সেটাকে নষ্ট হবে। তো প্লুরালিস্ট থিওরির আর্গুমেন্টটাই হচ্ছে যে ইন্টারেস্ট গ্রুপস মানেই হচ্ছে যে সোসাইটিতে তো অনেক ধরনের ইন্টারেস্ট গ্রুপস থাকে, সো এটা খানিকটা তারা ভালো হিসেবে দেখেছেন এবং তারা বলার চেষ্টা করছেন, এবং যেখানে নেই সেখানে এটাকে নিয়ে আসতে হবে। তো প্লুরালিস্ট থিওরির আর্গুমেন্টটা হচ্ছে যে পাওয়ার যেন এক জায়গায় স্ট্রাকচার না হয়ে পড়ে বা কোনো একটা গ্রুপের মধ্যে যাতে না চলে যায়, অনেকগুলো গ্রুপ থাকুক, সেই গ্রুপগুলো মিলে তারা নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হোক, এবং সেই কম্পিটিশনের মধ্য দিয়ে একটা ভালো ডিসিশন একটা বেরিয়ে আসুক। তো এই সমস্ত বিষয়গুলোর উপরেই তারা কিন্তু ফোকাস করার চেষ্টা করে। দিস কম্পিটিশন ফস্টার ব্যালেন্স অ্যান্ড প্রিভেন্ট ডমিনেশনস। কি বলছে দেখো, দিস কম্পিটিশন ফস্টার ব্যালেন্স, যে এটা কি করে, একটা স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করে, এবং ডমিনেশনস মানে আধিপত্য, তো কারো একটা আধিপত্য, কোনো একটা পার্টিকুলার গ্রুপের আধিপত্যটাকে কিন্তু মানে বাধা দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড পলিসি মেকার্স রেসপন্ড টু ডাইভার্স প্রেশার অফ মেনটেইন বর্ডার সাপোর্ট। এবং পলিসি মেকার যারা থাকেন তারা কি করেন, যে সোসাইটিতে যে একটা বড় অংশ আছে সেই অংশকে এইরকম ভাবে তারা এক প্রকার বলতে পারো যে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। তার মানে সোসাইটি একটা বড়, আমরা জানি যে সোসাইটি মানে একটা বড় কনসেপ্ট, তো সেইখানে অনেকগুলো সেগমেন্ট থাকতেই পারে, সেখানে অনেকগুলো পার্ট থাকতে পারে, তার অনেক রকমের আলাদা আলাদা ইন্টারেস্ট জড়িত, হয়তো সেখানে গ্রুপ বা সেগমেন্টস থাকতে পারে। তো সেখানে প্রত্যেকের মধ্যে যদি একটা হেলদি কম্পিটিশন হয়, তাহলে সেই কম্পিটিশনের মধ্য দিয়েই আলটিমেটলি সোসাইটিতে কি হতে পারে না, একটা ব্যালেন্স বজায় থাকতে পারে, এবং তার একটা কিন্তু একটা বলতে পারো যে একটা ফ্রুটফুল ডিসিশনস তৈরি হতে পারে, একটা ভালো ডিসিশনস তৈরি হতে পারে, যেটা সকলের জন্য হয়তো কাজে আসবে। এবং বিপরীত দিকে যখন এই জিনিসগুলো যখন হবে বিপরীত দিকে, তখন দেখা যাবে যে এটা আলটিমেটলি ডমিনেশনসকে প্রিভেন্ট করবে এবং স্থিতাবস্থাকে হয়তো ইনশিওর করবে। সো এগুলো হচ্ছে প্লুরালিস্ট থিওরির বেসিক আর্গুমেন্ট। তো প্লুরালিজমের তাহলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটাই, যে তারা একটা কোনো গ্রুপ নয়, অনেকগুলো গ্রুপের মধ্যে একটা হেলদি কম্পিটিশনসকে কিন্তু প্রমোট করার কথা বলে। এখানে গুরুত্বপূর্ণ থিঙ্কার্সকে, কি থিঙ্কার্স এর মধ্যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছেন রবার্ট ডালের নাম তোমরা একাধিকবার পেয়েছো, এই বইটার নামও পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে, সো তোমরা এটা ভালো করে জানো, এবং না যারা জানো না তারা নোট করে নাও। তিনি বই লিখেছিলেন হু গভর্নস বলে, 1961-এ বইটি প্রকাশিত হয়েছিল, রবার্ট ডাল। তার যদিও সমালোচনা আছে এখানে, তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে প্রত্যেকটা গ্রুপকে এখানে ইকুয়াল অ্যাক্সেস দেওয়ার কথা যখন বলা হচ্ছে, ইকুয়াল অ্যাক্সেস দেওয়া, কম্পিটিশনের কথা যখন বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেই কম্পিটিশনসটা অনেক সময় কিন্তু ইকুয়াল আর থাকে না। দেখা যায় যে সেখানে কি হয়, যে অল্প কিছু গ্রুপ বা একটা দুটো গ্রুপ আলটিমেটলি কি করে, যে পাওয়ারটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং এটাই কিন্তু এক প্রকার বাস্তবতাও বটে। তো এটা আমরা আবার আলটিমেটলি দেখতে পাবো কি, নিচের যে থিওরিটা, সেই থিওরির আর্গুমেন্টের মধ্য দিয়ে। কোন থিওরি এটা? না, এলিট থিওরি। আমরা এলিটিজম আমরা পড়ে এসেছি, এলিট থিওরি আমরা পড়ে এসেছি, ইউনিট 4-এই আমরা পড়েছি। সেখানে তোমাদের আমি প্যারেটো, মস্কা, মিশেলস, চার্লস মিলস, গ্যাসেট, এদের নামগুলো তোমাদের পড়িয়েছি। সেখানে আমরা দীর্ঘ সময় ধরে এগুলো আলোচনা করেছি, মানে দুটো ক্লাসে আলোচনা হয়েছে, প্রথম দিন ক্লাস হয়েছে, তারপরের দিন PYQ হয়েছে, তো সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে মনে করে দেখো, তোমাদের বলেছিলাম যে এই এলিট থিওরির বেসিক আর্গুমেন্টটা হচ্ছে যে সোসাইটিতে যে ডেমোক্রেটিক কনসেপ্টটা আছে, সেই ডেমোক্রেটিক কনসেপ্টের মধ্যে একটা মিথ আছে কি না, ডেমোক্রেসি মানে হচ্ছে ডেমোসের ক্রেসি। ডেমস বলতে কি বোঝায়? জনগণ। আর ক্রেসি বলতে কি বোঝায়? শাসন ব্যবস্থা, তোমরা জানো। তাহলে জনগণের শাসন ব্যবস্থা সেটা ইনশিওর হবে, কিন্তু জনগণের বা পিপলস রুলসটা বেসিক্যালি এটা পসিবল নয়। এবং পসিবল নয় তার অন্যতম কারণ হচ্ছে যে যারা পাওয়ারটা রুল করছে বা যারা পাওয়ারে বসে আছে, যারা দেশটাকে শাসন করছে, তাদের যদি আমরা একটুখানি ইতিহাসটা দেখি, তাহলে দেখতে পাবো যে এরাই হয়তো বংশ পরম্পরায় বা কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্ট গ্রুপস, কোনো একটা পার্টিকুলার হয়তো সেখানে কোনো একটা গোষ্ঠী, তারাই বারবার পাওয়ারটিকে কন্ট্রোল করছে, অন্যদের সেখানে এসে পৌঁছানোটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানেই আমরা দেখেছি যে এলিট থিওরির বেসিক আর্গুমেন্টটা হচ্ছে যে ডেমোক্রেসি কথার অর্থ যেখানে হচ্ছে জনগণের শাসন, আর জনগণ বলতে যখন প্রত্যেককেই বোঝানো হচ্ছে, তখন দেখা যাবে যে এটা তারা বলার চেষ্টা করছে যে এটা একটা মিথ। তার বিপরীতে যেটা বাস্তবতা সেটা হচ্ছে বা রিয়েলিটি, সেটা হচ্ছে কি, যে ডেমোক্রেসিতে জনগণের শাসন আমরা যতই বলি না কেন, শাসন করে কিন্তু সেই অল্প কিছুই ব্যক্তি। তো যখন তুমি প্রেশার গ্রুপসের কনটেক্সটে বা ইন্টারেস্ট গ্রুপসের কনটেক্সটে এলিট থিওরিকে অ্যাপ্লাই করবে, তখন আর্গুমেন্টটা এটাই বেরিয়ে আসবে যে সোসাইটিতে অনেক ধরনের ইন্টারেস্ট গ্রুপস আছে,
কিন্তু সেই গ্রুপগুলোই রুলটা বেসিক্যালি করে, বা সেই গ্রুপটাই বেসিক্যালি রুলটা করে, যে গ্রুপগুলো কি করে না বেসিক্যালি, বা একটাই বা দুটোই গ্রুপ বারবার কিন্তু রুল করে, সকলের মধ্যে ইকুয়ালিটিটা থাকে না। সকলের মধ্যে অর্থাৎ এর আগের থিওরি যেটা সমালোচনা আমরা পড়লাম, যে ইকুয়ালিটি তো থাকেই না, সকলের সেই ইকুয়াল পার্টিসিপেশন থাকে না, অ্যাক্সেস থাকে না, বরং দেখা যায় একটা বা দুটোই কিন্তু গোষ্ঠী তারাই শাসন করে, যাদেরকে আমরা এলিট বলতে পারি, এবং তারা যেহেতু এলিট তাই তারাই ঘুরে ফিরে শাসন করে। এবার এগুলো আমরা যখন আমরা এলিট থিওরি পড়েছি তখন ইউএস এর কনটেক্সটে আমরা এটাও পড়েছি যে ইউএসএ তে 3 ধরনের এলিট গ্রুপস আছে। বিশেষ করে এই মুহূর্তে ডেমোক্রেসির যদি আমরা এখন সব থেকে বড় একটা উদাহরণ বলি, মানে এটা এই কারণেই দিচ্ছি, তার কারণ ডেমোক্রেসির যেহেতু কথা বলছি, তাহলে ডেমোক্রেসির সর্বশ্রেষ্ঠ উদাহরণ যদি হতে পারে তাহলে আমেরিকা, মাথায় তো ওটাই আসে আমাদের, যে ডেমোক্রেটিক সিস্টেম তাদের অনেক বেশি ভালো। কিন্তু যতই আমরা এই কথাটা বলি না কেন, তোমরা জানো যে সম্ভবত মিলস বলেছিলেন, আমি যদি ভুল না হই, তাই না, একটু মনে করিয়ে দেবে আমাকে যদি ভুল হই আমি। তো মিলস বলেছিলেন কি, যে আমেরিকাতে দেখতে পাওয়া যাবে যে ডেমোক্রেসি যতই থাক না কেন, বাস্তবতা হচ্ছে এটাই যে ওখানকার 3টে গ্রুপ বেসিক্যালি পাওয়ারটিকে কন্ট্রোল করে, রুল করে। কারা তারা? তারা হচ্ছে, একটা হচ্ছে কর্পোরেট মানে বিজনেসম্যান যারা আছে তারা, দ্বিতীয় হচ্ছে মিলিটারি অফিসিয়ালস এটা, আর থার্ড হচ্ছে পলিটিক্যাল এলিটস যারা আছে। তো বেসিক্যালি এরা, অর্থাৎ তাদের সিকিউরিটি এজেন্সি, তাদের হচ্ছে বা মিলিটারি এজেন্সি, কর্পোরেট, এবং তাদের হচ্ছে পলিটিক্যাল এলিটস, এই 3টে এলিটস বেসিক্যালি কি করে, যে সরকারটিকে বা দেশটিকে কন্ট্রোল করে। বাকি ডেমোক্রেসি যখনই আমরা কথা বলি তখন সেই ডেমোক্রেসি আসলে একটা মিথ, সেই একটা ডেমোক্রেসি একটা ভ্রান্ত ধারণা, এটার বাস্তবতা কিছু নেই। এরাই কন্ট্রোলটা করে, বিজনেসম্যান, পলিটিশিয়ানস এবং হচ্ছে মিলিটারি। এবং ইনস্টিটিউশনস গুলোর কথা যদিও তিনি সরাসরি এদের নামগুলো বলেননি, তিনি বলেছিলেন ইনস্টিটিউশনস, কিন্তু বেসিক্যালি ইনস্টিটিউশনস বললে 3টে ইনস্টিটিউশনসকে তিনি আইডেন্টিফাই করেছিলেন। সো এগুলো আমেরিকার কনটেক্সটে আমরা কিন্তু জ্বলন্ত কতগুলো উদাহরণ দেখতে পাই, যে যতই আমরা বলি না কেন যে সেখানে সমস্ত মানুষের একটা শাসন থাকে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে সোসাইটিকে যদি আমি কতগুলো গ্রুপে ভাগ করি তাহলে দেখতে পাবো যে ইন্টারেস্ট জনিত কতগুলো গ্রুপে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো যে সমস্ত গ্রুপগুলোর মধ্যে আবার ইকুয়ালিটি থাকে না। বাস্তবতা হচ্ছে যে একটা দুটো গ্রুপ যারা বেসিক্যালি, যাদেরকে আমরা এলিট বলছি, তারাই কন্ট্রোলটা করে, এবং ইউএস এর কনটেক্সটে আমরা এটা দেখতে পাই। সো এই কথাগুলো সিডাব্লিউ মিলস, আমি যদি বারবার বলছি, আমি যদি ভুল না হয় একবার মনে করিয়ে দেবে আমাকে, যে এই কথাগুলো তিনি সেখানে কিন্তু বলেছিলেন। এগুলো আমরা পড়েছি সেই সময়, একবার খাতার পেজ একবার কিন্তু টার্ন করে দেখো যে আমি ঠিক বলছি কি ভুল। সো এখানে আমরা সেই সমস্ত আর্গুমেন্টগুলো পাই। বেসিক্যালি এরাই কি করে না, এরাই হচ্ছে সরকারের যে পলিসিগুলো আছে তারা গ্রহণ করে এবং সেগুলো জনগণের মধ্যে স্প্রেড করার চেষ্টা করে, এবং ওভারঅল সেই ডিসিশন মেকিং এবং ডিসিশনসটিকে হয়তো ইমপ্লিমেন্টেশনের মধ্য দিয়েও আলটিমেটলি দেখা যায় কি যে তাদের নিজেদেরই কন্ট্রোলটা কিন্তু বজায় থাকে। এতে করে জনগণের যে খুব বেশি রাতারাতি ডেভেলপমেন্ট হয়, ডেমোক্রেসি যে এস্টাবলিশ হয় তা কিন্তু নয়, এটা তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। সেই সমস্ত বিষয়গুলো আমরা তাদের আলোচনার মধ্যে পেয়ে থাকি। এরপরে এখানে এই যে, না আমি তো ভুল তো বলিনি, এখানে লেখাই আছে দেখো, সিডাব্লিউ মিলসেরই কথা এখানে বলেছে। তো সিডাব্লিউ মিলসেরই কথা এখানে বলা হয়েছে, দ্য পাওয়ার এলিটস বইটিতে তিনি লিখেছেন এগুলো, 1956 বইটি তিনি লিখেছেন। এগুলো আমরা পরিষ্কার করে জানি, এগুলো আমরা পড়ে এসেছি। এর যদি আবার একটা সমালোচনা পড়ো, আমি সেই সময় তার এদের সমালোচনাও তোমাদের বলেছিলাম, আজকে আবার রিপিট করিয়ে দিচ্ছি ইন্টারেস্ট গ্রুপস এর পার্সপেক্টিভ থেকে। এদের যদি সমালোচনার কথা বলো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে তোমরা দেখতে পাবে যে এদের সমালোচনায় বলছে মে আন্ডারএস্টিমেট দ্য ক্যাপাসিটি অফ গ্রাস রুট, যে ডেমোক্রেসির এরা হচ্ছে যে এক প্রকার ডেমোক্রেটিক গ্রাস রুট যে মুভমেন্টগুলো হয়, অর্থাৎ একেবারে নিচু তলার যে আন্দোলনগুলো হয়ে থাকে, বা নিচু তলার যে আন্দোলনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটিকে এরা নাকি আন্ডারমাইন করার চেষ্টা করে। যদিও পরবর্তীকালে অনেক থিওরি বলার চেষ্টা করেছিল, ডেমোক্রেটিক থিওরি পরবর্তীকালে যদিও বেরিয়ে এসেছিল, আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট চলতেই থাকে। তো প্রথমে আমরা তো এলিট থিওরি, তারপরেই আমরা মানে প্লুরালিজমের এগেনস্টে আমরা এলিট থিওরি পেয়েছি, আর এলিট থিওরির এগেনস্টে আমরা ডেমোক্রেটিক থিওরিকে আরো বড় রকম ভাবে দেখেছি। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাবো যে এরা বেসিক্যালি ডেমোক্রেসি থেকে ডেমোক্রেটিক যে সমস্ত লিডার্সরা আছেন বেসিক্যালি এদেরও নিন্দা করার চেষ্টা করে এবং বলার চেষ্টা করে যে না, জনগণ অনেক সময় টাইম টু টাইম বড় রিভলিউশন তৈরি করার চেষ্টা করার মধ্যে দিয়ে তারা যে এই যে এলিট যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটিকেও ব্রেক করার চেষ্টা করে। অর্থাৎ যে একটা দুটো গ্রুপ কন্ট্রোল করছে সোসাইটিকে, সেটাকে যে সারা জীবন তার একই রকম ভাবে সাধারণ জনগণ মেনে নেয় তা কিন্তু নয়। নিচুতলার মানুষরা বড় আন্দোলন তৈরি করার মধ্য দিয়েও তাদের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটিকেও কিন্তু ভেঙে দেয়, ভেঙে দিয়ে তারা কিন্তু আবার নতুন করে সিস্টেমটিকে গড়ে। এটা জ্বলন্ত উদাহরণ কি হতে পারে, যে ভারতবর্ষের রাজনীতিতে তোমরা দেখেছো যে সেখানে
সেখানে গান্ধী পরিবারই শাসন করে গেছে, কিন্তু এখন দেখবে গান্ধী পরিবারের বিপরীতে শাসনটা কিন্তু অন্য কেউ করছে, এবং যিনি করছেন তিনি কিন্তু আমরা বলতে কখনোই এটা পারবো না যে তিনি তিনি চা বেচুক আর না বেচুক, এটা আমরা পরিষ্কার জানি। চা বেচাটা হয়তো তার ভুল হবে বা মিথ্যে কোনো ইনফরমেশন হতে পারে, ভুল ইনফরমেশন হতে পারে, বাট এটা আমরা ঠিকই জানি যে তারা অ্যাটলিস্ট গান্ধী পরিবার থেকে তিনি বিলং করেন না। তো ফলে দেখা যাবে কি যে একটা হ্যাঁ সোসাইটিতে একটা বড় ধরনের মুভমেন্ট যেটা একটা সময় হয়তো চলেছিল, এবং সেই মুভমেন্টগুলো যে সবসময় তুমি চোখেও দেখতে পাবে ওই রকমও নয়, একটা সাইলেন্ট মুভমেন্ট চলতে থাকে। তো সেই মুভমেন্টের হাত ধরে দেখা গেছে যে যে স্ট্রাকচার যেটা ছিল, যে গান্ধী পরিবারের একটা ডমিনেশন ছিল, সেই ডমিনেশনসটা আর কিন্তু নেই, অনেকটাই সেটাকে কিন্তু দুমড়ে মুচড়ে দিতে পেরেছে। সো এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে যিনি শাসন করছেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একেবারে এই গ্রাস রুট থেকে উঠে আসা একটা মানুষ, এবং বিজেপিও খানিকটা সেই রকম ভাবেই নিজেকে তৈরি করেছে, যে বিজেপি যে জনগণের একটা মেজরিটি অফ কি বলতে পারো যে আইডিওলজিকে তারা হয়তো সেখানে ক্যারি ফরওয়ার্ড করতো, কিন্তু তারা সেখানে সেটাকে মবিলাইজ করতে পারতো না। কিন্তু একটা সময় তারা যখন মবিলাইজ করতে পেরেছে, সেটাকে যখন টপ র্যাঙ্কে যখন নিয়ে যেতে পেরেছে, মানে প্রপাগান্ডার বা প্ররোচনার বা প্রচারের যা সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে যখন তারা মানুষের কাছে নিয়ে যেতে সেগুলোর মধ্যে দিয়ে যখন তাদের নিজেদের আর্গুমেন্টটিকে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে, মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং সে আগের পাওয়ার স্ট্রাকচারটিকে কিন্তু ভেঙে দিয়েছে। তো সেই এলিট স্ট্রাকচারটিকে ভেঙে দিয়ে নতুন ধরনের সেখানে কিন্তু ক্ষমতা সিস্টেম কিন্তু স্ট্যাবলিশ হয়েছে। যদিও আমি কিন্তু এটা বলি না কখনো রকম ভাবে, কোনো রকম ভাবেই, বা আমি বলবোও না যে এলিটদের আধিপত্য নেই, না, নতুন ধরনের এলিট তৈরি হয়েছে। কারণ এটাও বাস্তবতা দিনের শেষে যে এলিটদের যে ডমিনেশন সেটাকে কিন্তু বন্ধ করা যাবে না একজন। কারণ গল্পটা সেই কিন্তু ওই আবার আমরা প্যারেটোর মতোই, যে লায়ন আর ফক্সের যে গল্পটা তিনি শুনিয়েছিলেন আমাদের, নিশ্চয়ই তোমাদের মনে আছে, বলেছিলাম যে লায়ন যখন ফক্স যখন হচ্ছে না, লায়ন যখন পাওয়ারে বসে আছেন, তখন তিনি কি করছেন, তখন ফক্স তাকে কিন্তু সেই পাওয়ার থেকে গদিচ্যুত করার চেষ্টা করছে, গদিচ্যুত করে সে নিজে সেখানে লায়ন হতে চাইছে। সো এটা কিন্তু চলতেই থাকে। অর্থাৎ যাদেরকে আমরা আজকে হয়তো গ্রাসরুট লেভেলের মুভমেন্টের একটা বড় হয়তো ফেস বলছি, তারাও কিন্তু মানে এটা ভাবলে ভুল হবে যে তারা আজকে গ্রাসরুট মুভমেন্টেরই ফেস হয়ে আছে এখনো। তারাও কিন্তু একটা ধরনের কিন্তু এলিটোক্রেসিকে প্র্যাকটিস করে। সো একটা এলিটকে সরিয়ে দিয়ে আর একটা এলিট সেখানে পাওয়ারে গিয়ে বসেছে। তো এটাকেই সার্কুলেশনস অফ এলিট তোমরা জানো, যে বলেছিলেন প্যারেটো। সো এগুলো যেটা বারবার সার্কুলেশন অফ এলিটটা বারবার এই কারণে পরীক্ষায় আসে। বলো কি বলছো? স্যার বলছি এখানে লায়ন ফক্সের যেটা বললেন সেটা কি ওই ম্যাকিয়াভেলির লায়ন ফক্সের থিওরি, না এটা কার নাম বললেন? ম্যাকিয়াভেলিও বলেছিলেন, প্যারেটো বলেছিলেন, ঠিক আছে? ম্যাকিয়াভেলির পরে অনেক পরে এসে প্যারেটো বলেছেন। ম্যাকিয়াভেলিতেও পাবে তুমি, ঠিক আছে? এটা বলেছি আমি একাধিকবার, এলিট থিওরি পড়াতে গিয়েও বলেছি, ঠিক আছে? কিছু বলছো আর কেউ? 24 জন, আর কেউ কিছু বলছো? ওকে, তো এগুলো আমরা এখানে পাবো, ঠিক আছে? এরপরে দেখো কর্পোরেটিস্ট থিওরি আছে, অর্থাৎ কর্পোরেটদের কথা বলছে। কর্পোরেট কি বলছে দেখো, কর্পোরেট মানে ব্যবসায়ীদের কথা বলছে, বিজনেসম্যানদের কথা বলছে, বড় বড় বিজনেসম্যানদের কথা বলছে। The state actively incorporates major interest groups, particularly those representing labor and capital, into formal decision making processes. এদের বক্তব্যটা কি? এদের বক্তব্য হচ্ছে যে স্টেট ইনকর্পোরেট করছে, মানে যুক্ত করছে কাদেরকে না, কাদের ইন্টারেস্টকে। এদের বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজিবাদীদের কথা বলা হচ্ছে, পুঁজিবাদী আর নইলে হচ্ছে লেবারদেরকে, ঠিক আছে? যে ডিসিশন মেকিং প্রসেসে এদেরই বেসিক্যালি একটা আধিপত্য থাকে। This structure cooperate between the state and organized interest aims to ensure policy stability and consensus driven governance, especially in economic policy making. সহজ ভাষায় যদি বলো তাহলে হচ্ছে যেখানে একটা পাওয়ার স্ট্রাকচার, একটা স্ট্রাকচার আছে সোসাইটি, সেই স্ট্রাকচারে বেসিক্যালি সেখানে আইদার লেবার অর ক্যাপিটাল বা দুটো ধরনের ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে থেকে একটা ক্লাস সেখানে তার নিজেদের ইন্টারেস্টকে কিন্তু সার্ভ করিয়ে নিতে পারে, এবং যাদের ইন্টারেস্টটা সার্ভ হয় বেসিক্যালি তারা হচ্ছে কিন্তু কর্পোরেট, এবং কর্পোরেটের ইন্টারেস্টটা সার্ভ হয় তার কারণ কর্পোরেট তার নিজের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মধ্যে দিয়ে জনগণের অনেক ইন্টারেস্টকে তারা সার্ভ করতে পারে, যেটা হয়তো ইন্ডিভিজুয়াল লেবারকে সামনে রেখে বা হয়তো লেবার ক্লাসকে সামনে রেখে সেটা হয়তো সার্বিকভাবে বা বড় একটা লেবার ক্লাসকে সামনে রেখে হয়তো সম্ভবপর নয়। তো এখানে আমরা দেখতে পাবো যে এরা যখন কর্পোরেটদের পক্ষে কথা বলছে, তখন কর্পোরেটদের বক্তব্যটা হচ্ছে এটাই যে কর্পোরেটের আর্গুমেন্টটা এটাই বেসিক্যালি যে কর্পোরেটের একটা বড় ধরনের ক্ষমতা। ধরে নাও না একটা জিও এসে যে নতুন ধরনের রিভলিউশনস তৈরি করলো, যে এখন মানুষের হাতে হাতে 4G পৌঁছে গেছে, এবং তো নতুন করে তো 5Gও লঞ্চ হচ্ছে। তো যেভাবে সে 4G লঞ্চ করলো তাতে দেখা গেল যে বড় একটা অংশের জনগণের কিন্তু
কমিউনিকেশনসটা অনেক ইজি হয়ে গেছে। এবার এটাই যদি তুমি একেবারেই ছোট ছোট লেভেলে করার চেষ্টা করতে, লেবারকে দিয়ে লেবারের জায়গা থেকে করার চেষ্টা করতে, মাইক্রো ক্রেডিটের জায়গা থেকে করার চেষ্টা করতে, তাহলে কিন্তু এটা পসিবল হতো না। কারণ যে পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে, যে পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে সেই মানে একটা নতুন কিছু এই ধরনের ইনোভেশনস করার জন্য, তার রিসার্চ করার জন্য, সেটাকে ওয়াইড লেভেলে প্র্যাকটিসে নিয়ে আসার জন্য যা যতটা অর্থের প্রয়োজন পড়ে, এটা কিন্তু ওই লেবার ক্লাস তার নিজের টাকায় করতে পারবে না। তো এখানে কর্পোরেটদের সেখানে কিন্তু যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটাকে কাজে লাগানো হয়ে থাকে। তো এগুলো তোমরা দেখতে পাবে যে ফিলিপ স্মিটারের যে আর্গুমেন্ট আছে, যেখানে স্টিল দ্য সেঞ্চুরি অফ কর্পোরেটিজম 1974-এ, স্টিল দ্য সেঞ্চুরি অফ কর্পোরেটিজম, এই 1974-এর এই বইয়ে তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে। এরও সমালোচনা আছে, কি বলছে, রিস্ক ইনক্লুডিং স্মলার অর লেস অর্গানাইজড গ্রুপস, risk including smaller or less organized groups, thereby limiting broader representations. এখানে যে ছোট ছোট গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো আমরা জানি যে সেখানে তারা একটা তাদের জীবনটি একটা রিস্কের মধ্যে চলে যায়। যেমন জিও আসার পর দেখবো ছোট ছোট অনেক যে কোম্পানিজগুলো ছিল, ইন্টারেস্ট গ্রুপ যেগুলো ছিল, যারা সরকারকে হয়তো তাদের নিজেদের স্বার্থ পূরণ করার জন্য হয়তো প্রেশার ক্রিয়েট করতো, তারা যেমন হচ্ছে আজকে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না, ঠিক আছে, এবং তাদের পার্টিসিপেশনসটাকে ওই কারণে তারা ইনশিওর করতে দেয় না। তো যাই হোক, আমরা যেমন ম্যাগাজিনের কথা বলছিলাম, যে ছোট ম্যাগাজিনটা তারা শুনছিলাম, বলছিলেন ওনারাও, রণবীর সমাদ্দার বোধহয় ওখানে বলছিলেন, তো তিনি বলছিলেন যে সেখানে কি যে আমরা তো ছোট লিটল ম্যাগাজিন, আমাদের তো ম্যাগাজিন বিক্রি করে বিশেষ কোনো ইনকাম হয় না, কিন্তু তারপরও আমরা কিন্তু নিজেরা সার্ভাইভ করছি। তো এখন তারা আরো বেশি করে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই নিওলিবারাল ফেজে এসে। তার অন্যতম কারণ হচ্ছে যে টেকনোলজি যেভাবে মানুষের হাতে হাতে ইনফরমেশন পৌঁছে দিচ্ছে, মানুষ রাস্তাঘাটে মানে মানে এখন মানে আগে যেভাবে মানুষ বই পড়তো তার থেকে, বা পড়াশোনা আগে যতটা মানুষ লিমিটেড করতো, এখন তার থেকে আরো অনেক বেশি পরিমাণে মানুষ পড়াশোনা করে। মানে বই পড়ছে না সেটা এখন আলাদা কনসেপ্ট, কিন্তু বইয়ের পরিবর্তে কিন্তু মানে ওই ফিজিক্যাল কোনো বুকস পড়ছে না, সেটা অন্য ভিন্ন বিষয়, কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি ইনফরমেশন জানছে, তার মোবাইলের মাধ্যমে জানছে। তো নিওলিবারাল যে ফেজ এসে, নিওলিবারালিজম যেভাবে টেকনোলজিকে হাতিয়ার করে মানুষের কমিউনিকেশনসগুলোকে ইজি করে দিয়েছে, তাতে করে কিন্তু পড়ার সুযোগটা আরও অনেক বেড়ে গেছে। সেখানে লিটল ম্যাগাজিনসগুলো যারা হয়তো টেকনোলজিকে অ্যাডপ্ট করতে এখনো পারেনি বা পারবে না, তাদের ডিউ টু তাদের লিমিটেড ক্যাপাসিটি, তারা বা ক্যাপাবিলিটি, তারা কি করছে, তারা কিন্তু এখন কিন্তু তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। তো সেই সমস্ত গল্পগুলোই তিনি এখানে বলার চেষ্টা করছিলেন। তো যাই হোক, ওই রকম ভাবে আমরা দেখতে পাবো যে এদের জীবনটা কি হয়ে যায়, ছোট ছোট যে সমস্ত গ্রুপসগুলো আছে তারা তাদের নিজেদের যে অস্তিত্ব সেটা কিন্তু সংকটে পড়ে যায়, এবং তারা যখন সংকটে পড়ে যায় তখন ব্রড লেভেলে এরা কোনো পার্টিসিপেশন বা রিপ্রেজেন্টেশনও কিন্তু খুব একটা বেশি পায় না। সো দেখবে সব জায়গায় এখন জিও বা ওই মুকেশ আম্বানি বা আদানি, এদেরই টিভি চ্যানেল, এদেরই সব, মানে ওরা বিজনেসম্যান সোসাইটিতে নিজেদের বিজনেসটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য নিজেদের টিভি চ্যানেলে নিজেরাই সেটাকে প্রচার করছে। তো তুমি যাবে কোথায়? সো কিনতে হলে তোমাকে ওদের প্রোডাক্টটাই কিনতে হবে, কারণ টিভিতে মানুষ তো টিভি দেখে অনেক কিছু অপিনিয়ন নেয় অনেক সময়। যে টিভিতে আমরা যেহেতু বারবার যেটা দেখছি, এটারও একটা পার্টিকুলার থিওরি আছে, নামটা আমি ভুলছি, যে বারবার যেটা তোমাকে দেখানো হচ্ছে একটা সময় পর গিয়ে তুমি কিন্তু ওটাই তোমার মাথায় থাকে। যেমন আমরা একটা গান বারবার শুনতে শুনতে কি হয়, আমরা ওই গানটা গুনগুন করতে শুরু করি, আমরা পুরো গানটা হয়তো না জানলেও সুরটা তার জানি, মিউজিকটা জানি, সো আমরা ওটাই মাথায় আমাদের ঘুরতে থাকে। দেখবে খেতে, বসতে, উঠতে, পড়তে, রান্না করতে আমরা দেখবো ওই গানটা গুনগুন করছি, বা সুরটা হয়তো আমাদের মধ্যে আছে, বা মিউজিকটা আমাদের ভাবনাতে চলে আসে অটোমেটিক। সো এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেনের এটাই হচ্ছে কিন্তু ফাংশনস, এইরকম ভাবে ব্রেন বিষয়গুলোকে ক্যাপচার করে। ঠিক একই রকম ভাবে এই কারণে এরা কিন্তু কি করে, যে টিভিতে বারবার তাদের নিজেদের প্রোডাক্টগুলো সম্পর্কে বা নিজেদের আইডিওলজিকে সামনে নিয়ে এসে, নিজেদের স্টাইল অফ ওয়ার্কিংকে সামনে নিয়ে এসে তারা বারবার যখন দেখায়, এবং তারা যখন দেখায়, অফকোর্স তারা পজিটিভ জিনিসটাকেই দেখায়, তো ফলে কি করে, তারা নিজেদের যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু ফুলফিল করিয়ে নেয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো। যখন এটা হয় তখন অপোজিটে যে সমস্ত ছোট ছোট এলিমেন্টসগুলো থাকে সেগুলো আমাদের চোখে পড়ে না, বা আদার যে সমস্ত গ্রুপসগুলো থাকে তাদের আইডিওলজি, তাদের ওয়ে অফ ফাংশনস এগুলো আর আমাদের চোখে পড়ে না, এবং দিনের শেষে আমরা ওগুলোকে এলিমিনেট করতে শুরু করি। সো দিস ইজ দ্য ওয়ে অফ, বলতে পারো, ফাংশনস অফ কর্পোরেটিজম, যে কর্পোরেট এইরকম ভাবে বড় লেভেলে তোমাকে সব দিক থেকে নিজেকে তুলে ধরার মধ্য দিয়ে সে কিন্তু কি করে না, এক প্রকার নিজের ইন্টারেস্টকে সার্ভ করার চেষ্টা করে।
মার্কসিয়ান থিওরিতে আমরা এই একই গল্প পাবো, যে সেখানে মার্কসিয়ান থিওরিতেও এটাকে ধরে নেওয়া হয়েছে এক প্রকার, যে একটা ইকোনমিক স্ট্রাকচার আছে, গোটা বিশ্বের যে পুঁজি ব্যবস্থা, গোটা বিশ্ব যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা একটা ইকোনমিক অর্থনৈতিক একটা কাঠামোতে ঘেরা, এবং এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে দুই ধরনের আমরা কনফ্লিক্ট দেখতে পাই। এগুলো মার্কসিজম পড়াতে গিয়ে ডিটেলসে তোমাদের বলেছি, যে অর্থনীতি সমস্ত কিছু নাকি ডিসাইড করে দেয়, তাই না? ইকোনমিক ডিটারমিনিজমের কনসেপ্টে আমরা কার্ল মার্কসের পড়েছি এগুলো। এবং সেই স্ট্রাকচারে বেসিক্যালি দুটো পার্টিকুলার দুটো অপোনেন্ট গ্রুপ থাকে, মেইন দুটো অপোনেন্ট গ্রুপ। একটা হচ্ছে যদি ক্যাপিটালিস্ট সিস্টেমে, ক্যাপিটালিস্ট যদি এখন স্টেজে এসে বলো, তাহলে সেখানে হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাস এবং অন্যদিকে লেবার ক্লাস। তো এই দুটো ক্লাসের কথা তিনি বলেছেন, এবং তাদের মধ্যে একটা অ্যান্টাগনিস্টিক রিলেশনস, অর্থাৎ কলহপূর্ণ সম্পর্ক, দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক প্রতিনিয়ত চলতেই থাকে। এবং এই দ্বন্দ্বগুলোর মধ্য দিয়ে দেখা যাবে কি বারে বারেই তাদের আর্গুমেন্ট হচ্ছে যে ক্যাপিটালিস্টদের যেহেতু ফোর্সটা অনেক বেশি, তাদের কাছে ক্যাপিটাল আছে, তাদের কাছে ক্যাপিটাল থাকার ফলে তারা হচ্ছে পুলিশ প্রশাসন, বিউরোক্র্যাট সমস্ত কিছুকে নিজেদের কন্ট্রোলে তারা রাখতে পারে। তো দেখা যাবে তারা কি যে এক্সপ্লয়টেশনসটা করাটা তাদের জন্য কিন্তু খুব ইজি হয়ে যায়। এবং যতগুলো সম্পদ তারা আহরণ করেছে এখনো পর্যন্ত, দেখা যাবে যে তারা এই মিনসকে ব্যবহার করেই করেছে। তো তিনি হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমেরও ধারণা দিয়েছেন, তোমরা জানো যে হিস্ট্রিতে তিনি দেখিয়েছেন যে এই ক্লাসগুলোর যে ইভলিউশনসটা সেটা কেমন ছিল। তো সেখানে তিনি শুরু থেকে প্রথম ক্লাস বেস সোসাইটির কথা তিনি বলেছিলেন, যে স্লেভ সোসাইটির কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে আবার প্রিমিটিভ কমিউনিজমের কথা তিনি বলেছিলেন। সেখানে কোনো ক্লাস কনসেপ্ট ছিল না, সেখানে ইকুয়ালিটি ছিল। ক্লাসের কনসেপ্ট প্রথম গড়ে ওঠে তিনি বলেছিলেন যে সেখানে হচ্ছে স্লেভ সোসাইটিতে। তারপরে হচ্ছে সেখানে ফিউডাল সোসাইটি, তারপরে হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, তারপরে বলেছিলেন তিনি পুঁজিবাদী সমাজ অর্থাৎ ক্যাপিটালিস্ট সোসাইটি। তো প্রথমে হচ্ছে কমিউনিজম, প্রিমিটিভ কমিউনিজমের কথা বলেছেন, তারপরে স্লেভ সোসাইটির কথা বলেছেন, তারপরে ফিউডাল সোসাইটির কথা বলেছেন, তারপরে ক্যাপিটালিস্ট সোসাইটির কথা বলেছেন। এবং প্রত্যেকটা সোসাইটিতেই তিনি বলেছেন যে মেজরলি দুটোই কিন্তু অপোনেন্ট, মানে দুটোই কিন্তু বিরোধপূর্ণ ক্লাস রয়েছে। আরো অনেক ছোটখাটো আছে, সেগুলোকে তিনি বা এতটা গুরুত্ব দেননি, কিন্তু এই দুটোর মধ্যে ফাংশনসটা হতে থাকে। তো ক্যাপিটালিস্ট ক্লাস পর্যন্ত এসে দেখা যাবে যে সেখানে কিন্তু যারা এতদিন ধরে ক্ষমতাটাকে ধরে রেখেছিল, তাদেরই একটা নিউ ভার্সন সেখানে ক্ষমতাটাকে ধরে রেখেছে। বাট ফাইনাল স্টেজে তিনি বলার চেষ্টা করেছেন যে এরপরে যে স্টেজটা আসবে, যে দ্বন্দ্ব যখন হবে, সেই দ্বন্দ্বের ফলে নতুন পরিণতি যেটা পাবে সেটা হচ্ছে কি, যে আলটিমেট স্টেজটা হচ্ছে কমিউনিজম, যেখানে আর কোনো ক্লাস কনসেপ্ট থাকবে না এবং ইকুয়ালিটির একটা জায়গা ইনশিওর হবে। বাট তিনি বলেছিলেন যেটা রাতারাতি হবে না, তার আগে আর একটা সোসাইটি গড়ে উঠবে, যেটাকে তিনি বলেছিলেন যে সোশ্যালিস্ট সোসাইটি। সেই সোশ্যালিস্ট সোসাইটি হবে একদিকে ক্যাপিটালিস্ট সোসাইটির বেসিক কিছু ফিচার্স, বিশেষ করে ইকোনমিক ফিচার্স, এবং অন্যদিকে হচ্ছে যে স্টেজে তারা পৌঁছবে, যে কমিউনিজমের স্টেজ, সেই স্টেজের বেসিক কিছু ইকুয়ালিটি প্রিন্সিপালস দুটোকে নিয়ে গড়ে উঠবে। তো এইরকম ভাবে তিনি ইতিহাস, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের কনসেপ্ট সেখানে নিয়ে এসেছেন এবং বলেছেন যে এদের মধ্যে এইরকম ভাবে একটা দ্বন্দ্ব সেখানে চলে। এবং এটা হচ্ছে তার বেসিক আর্গুমেন্ট, যে সোসাইটিতে জনগণ যে শাসন করছে তা নয়, সোসাইটিতে দেখতে পাবো যে, বা গ্রুপসগুলো যে শাসন করছে তা নয়, গ্রুপসগুলো সকলের ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকে না। দেখা যায় যে গ্রুপসের ইকোনমিক মিনসটা যাদের হাতে অনেক বেশি, মেকানিজম অনেক বেশি, তারাই বেসিক্যালি রুলটা করে। তবে এর বিপরীত ধর্মীয় একটা অবস্থান দেখা যায়, বা একটা এই অবস্থার মধ্যে পরিবর্তনও দেখা যায়, বা ট্রানজিশন দেখা যায়, যখন এখন দেখা যায় যে একটা বড় কোনো সংগ্রাম হয়, রক্তক্ষয়ী সংগ্রামের কথা তিনি বলেছেন। সো ব্লাডি রিভলিউশন যখন হয়, তখনই সেখানে কিন্তু সেইটা হয়। যে সমস্ত গল্পগুলো তোমরা সবই পড়েছো, আমি তোমাদের সব মার্কসিজম পড়াতে গিয়ে এগুলো ডিটেলসে তোমাদের বলেছি, একাধিকবার এগুলো বোঝানো হয়েছে। কার্ল মার্কস পড়াতে গিয়ে হয়েছে, মার্কসিজম পড়াতে গিয়ে হয়েছে, আলাদা আলাদা করে এই ক্লাসগুলো নিয়েছে। সব তোমরা জানো। যারা জানো না, যাদের এগুলো জানার প্রয়োজন, ডিটেলসে জানার প্রয়োজন, তাদের জন্য ক্লাস লেকচার্সগুলো ইউটিউবে আছে, চাইলে আমাকে বলতেও পারো, না খুঁজে পেলে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, দেখে নিতে পারো অ্যাডভান্স লেভেলে যদি পড়াশোনা করতে চাও। তো কি থিঙ্কার্সের মধ্যে আমরা নিকোলাস পুলুঞ্জাসের নাম পাবো আমরা, নিকোলাস পুলঞ্জা। তো তার পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড সোশ্যাল ক্লাসেস, এছাড়াও কার্ল মার্কসের তো আইডিওলজি তো আছেই। তো কার্ল মার্কস, লেনিন, এঙ্গেলস এদেরকে বাদ দিলেও জেনারেলি নিকোলাস পুলঞ্জার নামটাও তোমরা পাওয়া, যেখানে পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড সোশ্যাল ক্লাসের কথা তিনি বলেছেন। এখানে আমরা দেখতে পাবো 1973-তে এটি কিন্তু প্রকাশিত হয়েছে, এবং গুরুত্বপূর্ণ একটি নাম, খুব ভালোভাবে এটাকে মনে রাখবে, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট নাম, খুব ভালো করে মনে রাখবে। এর ক্রিটিকটা কি? ক্রিটিকটা হচ্ছে যে ক্লাস মে ফোকাস অন ক্লাস মে নেগলেক্ট দেয়ার ইম্পর্টেন্ট সোশ্যাল ডিভিশন সাচ অ্যাজ রেস, জেন্ডার, আইডেন্টিটি। যে এদের সমালোচনা করা হয়েছে যে তারা কার্ল মার্কস বা মার্কসিজম
বেসিক্যালি সেখানে ওই দুটো ক্লাসকেই দেখেছে, সেটা হচ্ছে একটা লেবার ক্লাস এবং একটা হচ্ছে সেখানে ক্যাপিটালিস্ট ক্লাস, এবং সেটাকেও তিনি ক্লাসিফাই করেছেন বেসড অন দ্য আইডিয়া অফ ইকোনমি। কিন্তু কথাটা হচ্ছে যে ইকোনমির বাইরেও কিন্তু সোসাইটিতে আরো অনেক ক্লাস আছে বা গ্রুপস আছে, সেগুলোকে তিনি আন্ডারমাইন করেছেন, সেগুলোকে তিনি এক প্রকার না দেখার ভান করেছেন, যেগুলোকে তিনি সুপার স্ট্রাকচারের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু আদৌ তো সেগুলো সুপার স্ট্রাকচার নয়, কিংবা হলেও তাদের একটা বড় ইম্পর্টেন্স আছে, বা এরাও ইন্ডিপেন্ডেন্ট একটা রোল প্লে করে থাকে সোসাইটিতে, এরাও একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা গ্রুপস, তারাও ইন্ডিপেন্ডেন্টলি রোল প্লে করে সোসাইটিকে কিন্তু চেঞ্জ করতে পারে। তো কমপ্লিটলি তারা যে ইকোনমির উপর বেসড সেটা কিন্তু বলা যায় না। তো এগুলো আমরা দেখেছি যে সেখানে তিনি রেস, জেন্ডার, আইডেন্টিটি এগুলোর কথা বলেছিলেন, এবং যেহেতু এই সমস্ত বিষয়গুলোকে মার্কসিজমের মধ্যে সেই সময় মানে ক্লাসিক্যাল মার্কসিজমের মধ্যে বলতে পারো যে জায়গা দেওয়া সম্ভবপর হয়নি, সেই কারণে আমরা নিও মার্কসিজম যখন আমরা পড়ছি তখন তোমরা দেখবে যে এই সমস্ত বিষয়গুলোকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। তোমাদের নিও মার্কসিজম পড়াতে গিয়ে চাঁতাল মুফে এবং লাকলাউয়ের কথা বলেছিলাম, সেখানেই তোমরা এই সমস্ত বিষয়গুলো জেনেছো, পেয়েছো। সো এগুলো ভালো করে দেখে নিও যে রেস, জেন্ডার, আইডেন্টিটিকে যেহেতু এক প্রকার গুরুত্ব দেওয়া হয় না, এদেরকে যেহেতু আন্ডারমাইন করা হয়েছে এবং এক প্রকার ওভার ইনফ্যাসিস করা হয়েছে ক্লাসের উপরে, সেই কারণে তাদের বক্তব্য বা অনেকে এদের এই আর্গুমেন্টটিকে সমালোচনা করার চেষ্টা করে, এগুলো আমরা দেখেছি। এবং 90s 80s এর পরে এগুলো অনেক বেশি এভিডেন্ট হয়ে গেছে ফিলোসফিক্যালি, এবং সোভিয়েত ইউনিয়ন যখন কোল্যাপস করে গেল 1991-এ, তখনই আমরা দেখলাম যে এই সমস্ত আর্গুমেন্টগুলো যেন আরো জলের মতো পরিষ্কার হয়ে গেল। এগুলো আমাদের সামনে কিন্তু আছে। এবার চলে আসো নিও প্লুরালিজমের আইডিয়াটা। নিও প্লুরালিজমের আইডিয়াটা কি? প্লুরালিজম থিওরি তোমাদের বললাম, নিও প্লুরালিজমের একটা থিওরি সেখানে আছে। কি থিওরি, কি বলে এই থিওরি? এই থিওরি বলছে এখানে কি বলছে এই থিওরি এখানে কি বলছে দেখো, while acknowledging the existence of multiple competing interest groups, neoliberalism recognizes that not all groups have equal power. Corporate and well-funded groups often enjoy privileged access to policymakers, creating an uneven playing field. This theory highlights the structural advantage of certain interests in influencing পলিসি আউটকামস। যেখানে তারা বলার চেষ্টা করে নিও প্লুরালিজম থিওরি যে সমস্ত সংগঠনগুলোর মধ্যে যে ইকুয়ালিটি আছে তা নয়, বেসিক্যালি দেখা যাবে সমস্ত সংগঠনগুলোর মধ্যে হয়তো পার্টিসিপেশনসের হয়তো একটা সুযোগ আছে তাদের, বাট দেখা যাবে যে অনেকগুলো অর্গানাইজেশনসের মধ্যেও দেখা যাবে কর্পোরেট যে অর্গানাইজেশনসটা আছে বা গ্রুপসটা আছে তারা কিন্তু অত্যধিক বেশি কতগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকে কম্পেয়ার টু আদার ইন্টারেস্ট গ্রুপস। তো এটা হচ্ছে বেসিক্যালি তাদের আর্গুমেন্ট। তো এখানে তোমরা চার্লস লিন্ডসব্লুমসকে তোমরা পাবে, পাবলিক পলিসিতেও এনাকে তোমরা পেয়েছো। তো সেখানেও তোমরা এই নামটা পেয়েছো, পরীক্ষাতেও চার্লস লিন্ডসব্লুম থেকে কোয়েশ্চেন্স এসেছে। তো ভালো করে দেখে নাও এই বইটার নাম, তার গুরুত্বপূর্ণ একটা বই, পলিটিক্স অ্যান্ড মার্কেটস। 1977-এ তার এই বইটা প্রকাশিত হয়েছে, পলিটিক্স অ্যান্ড মার্কেটস 1977, চার্লস লিন্ডসব্লুমের, তাই না? চার্লস লিন্ডসব্লুমের থিওরিটার নাম কি ছিল? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা পলিসি মেকিং, পাবলিক পলিসিতে পড়িয়েছিলাম। কোন থিওরিটা দিয়েছিলেন? ইনক্রিমেন্টাল মডেল। চার্লস লিন্ডসব্লুম ইনক্রিমেন্টাল মডেল, তাই তো? কার এগেইনস্টে দিয়েছিলেন? কার আইডিয়া রিফর্মেশন হিসেবে দিয়েছিলেন? বিউরোক্রেটিক মডেল মনে হয়। না, এই তো গুলিয়ে ফেলছো, হারিয়ে যাচ্ছে। ন্যাশনাল অ্যাক্টর হবে তো? না, মনে করো, বলবো না। যে চার্লস লিন্ডসব্লুমের যে আইডিয়াটা আমরা পড়েছিলাম সেটা ইন্ডিপেন্ডেন্টলি পড়িনি আমরা এটার একটা মানে পার্টিকুলার একটা থিওরি পড়েছিলাম, সেই থিওরির একটা সংযোজনে এটাকে পেয়েছিলাম, যে ওই থিওরির তিনি এক্সটেনশনটা ঘটিয়েছিলেন চার্লস লিন্ডসব্লুম। মনে করে দেখো কোন থিওরি বলেছিলাম, দেখি। জেআরএফ এর জন্য ট্রাই করছো, হবে না, নইলে নেট হয়েছে, সেট হয়েছে, জেআরএফ হবে না নইলে, এইভাবে পড়লে। ক্রিটিক দেখো কি বলছে, প্রোভাইডস আ মোর রেশনাল চয়েস থিওরি। রেশনাল চয়েস থিওরি যেটা অ্যাক্টর বেসড, যে অ্যাক্টররাই মানে দে জাস্ট ওয়ান্ট টু মানে টেক ডিসিশন, মানে সেটা ঠিক আছে, কিন্তু আমি কোন থিওরিতে ইনক্রিমেন্টাল মডেলের নাম মেনশন করেছিলাম? কোন থিওরি পড়াতে গিয়ে প্রথম প্রাথমিকভাবে এসেছিল? তারপরে তো আসবে রেশনাল চয়েস। ইভেন আমি বোধহয় এখনো তোমাদের রেশনাল চয়েস থিওরি পড়াইও নি, ঠিক আছে? সেটা বলো যে কোন থিওরি পড়াতে গিয়ে এসেছিল ইনক্রিমেন্টাল মডেল থিওরি। মনে করো কত কি থিওরি পড়েছিলে। ক্রিটিক্স দেখো কি বলছে, ডিসিশন মেকিং থিওরি। হ্যাঁ, ডিসিশন মেকিং থিওরি, রাইট, ডিসিশন মেকিং থিওরি খুঁজে পেয়েছো? স্যার তো এটা তো ফরেন পলিসির, তো এগুলো তো চারটে মতন মডেল আছে। ফরেন পলিসিতে কোথায় যাচ্ছ তুমি? ফরেন পলিসি ডিসিশন মেকিং বা মানে বিউরোক্রেটিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং, চারটে মডেল।
হ্যাঁ, কি কি মেইন মডেল? হচ্ছে বিউরোক্রেটিক, তারপর ইনক্রিমেন্টাল আর কগনিটিভ। এটা তো স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাই তো আমি কথা তুমি হচ্ছে। তুমি ফরেন পলিসিতে যাচ্ছ, কেউ আছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। আমি যেটার কথা বলছি সেটা পাবলিক ইয়েস বাট এটা ওভারল্যাপিং কনসেপ্ট। যেটা ও ডিসিশন মেকিং বললো ওখানেই পড়িয়েছিলাম, মনে করে দেখো। আর বাকি তুমি যেগুলো বললে ওগুলোও ঠিক, কিন্তু আমি ওগুলোতে মানে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পেয়েছিলাম। বাট আমি থিওরির কথা বলছি, যে থিওরি পড়াতে গিয়ে এই নামটা এসেছিল সেটা হচ্ছে ডিসিশন মেকিং থিওরি। ডিসিশন মেকিং থিওরিতে এই নামটা এসেছিল, যে ডিসিশন যারা আর বেশি তো বিউরোক্র্যাটসরাই তো ফরেন পলিসি ডিসিশনস নেয়, তো তো এটা তো ওভারল্যাপিং কনসেপ্টই। এটা কি করে আলাদা করছেন আপনি যে আমি আলাদা কম্পার্টমেন্টাল করা যায় না? আমি আলাদা করছি না, বাট আমি বোঝাতে চাইছি আমি কোন থিওরি পড়াতে গিয়ে সেটা বলেছিলাম। হ্যাঁ, it comes under the umbrella of decision making theory, Exactly. both in foreign policy or in public administration, মানে interchangeably বলা যেতে পারে, মানে বলতেই yes পারো। sir. চলো এখানে কি বলছে দেখো, বলছে প্রোভাইড আ মোর রিয়েলিস্টিক ভিউ অফ পাওয়ার, provides a more realistic view of power disparities but lacks clear solutions to address them। কি বলছে? provides a more realistic view of power, যে পাওয়ারের একটা তারা একটা বাস্তববাদী একটা হচ্ছে কিন্তু একটা মানে কি বলবো চিত্র তুলে ধরেছেন। এটা ঠিক যে অনেকগুলো গ্রুপ আছে, সকলের মধ্যে ইকুয়ালিটি থাকবে, এই কথাগুলো আগের থিঙ্কার্স গুলো বলেছে। কিন্তু নিও প্লুরালিজম এসে বলার চেষ্টা করছে যে না, তার মধ্যেও বড় বাস্তবতা হচ্ছে এটাই যে সেখানে কর্পোরেট যে গ্রুপটা আছে তারাই কিন্তু বেশি সুযোগ সুবিধা পায়। তো এটাকে তারা নতুন করে তুলে ধরার চেষ্টা করলো। এবার এটা ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে এরপরেও এখানে তারা বলছে যে ডিসপ্যারিটিস আছে, মানে সমালোচনা করে বলা যেতেই পারে যে ডিসপ্যারিটিস, পাওয়ার ডিসপ্যারিটিসটাকে তারা তুলে ধরছে ঠিকই, কিন্তু ল্যাকস ক্লিয়ার সলিউশনস টু অ্যাড্রেস দেম। কিন্তু এই সমাধানটা কি হবে এই কথাটা তারা বলতে পারে না। মানে পার্টিকুলার নিও প্লুরালিজমের সমালোচনা হচ্ছে এটাই যে তারা পাওয়ারের যে ডিসপ্যারিটিস আছে, যে সমস্ত গ্রুপগুলোর পার্টিসিপেশন থাকলেও কম্পিটিশন থাকলেও তারা সবাই ইকুয়াল অ্যাক্সেস পায় না। ইকুয়াল অ্যাক্সেসটা পায় হচ্ছে শুধুমাত্র কর্পোরেটই, বা বেশি পায় কর্পোরেটই। কিন্তু এ যে বেশি পাচ্ছে, এবার এর বিপরীতে এটাকে না কমালে তোর বাকিরা তো ইকুয়াল পার্টিসিপেশন তাদের পাবে না, বা তাদের ইকুয়াল অ্যাক্সেস তারা পাবে না, বা অ্যাটলিস্ট তারা তাদের নিজেদের শেয়ারটা দিনের পর দিন তো কমবে। এখন কি করে এটাকে কমানো যায়, বা এই কর্পোরেটের পাওয়ারটিকে কমানো যায় এবং ইকুয়াল অ্যাক্সেসেবল করা যায় সেটা সকলের জন্য, সমস্ত গ্রুপের জন্য, সেইটার কোনো সলিউশন এদের কাছে নেই। তো এটা বলে এখানে কিন্তু এটাকে সমালোচনা করা হয়। সো এটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু একটা নতুন এক্সটেনশন বলতে পারো, নতুন মানে প্লুরালিজমের আমার নিও প্লুরালিজম থিওরিটা পড়িনি, বাট এখানে তোমরা এটা পেলে, তো ভালো করে একবার দেখে নিও। প্রমিনেন্ট থিঙ্কার্স অ্যান্ড কি ওয়ার্কস কি আছে এতে দেখে নাও এবার। তাহলে রবার্ট ডালের নাম তোমরা পেলেই, রবার্ট ডাল হু গভর্নস, মিলসের নাম তোমরা পেলে, নিকোলাস পুলঞ্জের নাম পেলে, ফিলিপিন্স স্মিটারের নাম পেলে, মনসুর ওলসনের নামটা দেখে নাও, ঠিক আছে? মনসুর ওলসন, দ্য লজিক অফ কালেকটিভ অ্যাকশনস 1965, ভালো করে দেখে নিও এই বইটার নাম। উপরে বাকিগুলো তোমরা পেয়েছো। আর অমর্ত্য সেনের আইডিয়াটাও এখানে অনেকে লিঙ্ক করার চেষ্টা করে, যে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমের যে ধারণাটি আছে 1999, তো সেখানেও কি করা যেতে পারে, যে যেহেতু ইন্টারেস্ট গ্রুপসের আমরা কথা বলছি, তাহলে যখন তুমি স্বাধীনতা হিসেবে যখন উন্নয়নকে তুমি কনসিডার করবে, যে উন্নয়ন হচ্ছে কিন্তু সেই উন্নয়নের মধ্য দিয়ে কি মানুষের স্বাধীনতা হচ্ছে, তো যদি সেই স্বাধীনতা ইনশিওর হয় উন্নয়নের মধ্য দিয়ে, এই ধরনের ভাবনাটিকে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি, তাহলে কোথাও গিয়ে আমরা ওই ইন্টারেস্ট গ্রুপসের যে আইডিয়াটি এবং তাদের মধ্যে যে পাওয়ার ডিসপ্যারিটিস, কোথাও গিয়ে সেগুলোকে আমরা ব্যালেন্স করতে পারবো, বা তাদের প্রবলেমগুলিকে আমরা প্রপার অ্যাড্রেস করতে পারবো। তোমরা জানো এগুলো, তিনি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচেরও সেখানে সেই প্রসঙ্গে বলেছেন। সেখানে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের মধ্যে তুমি এডুকেশন, হেলথগুলোর ইকুয়াল অ্যাক্সেসের কথা বলছেন, অপরচুনিটিজের কথা বলছেন, অনেক কিছু বলেছেন। এগুলো আমরা সবই ধরে 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 পড়েছি 2 ঘন্টার ক্লাসে, পরের দিন PYQs গুলো আলোচনা হয়েছে, এগুলো তোমরা সবই জানো এবং একাধিক কোয়েশ্চেন্স এখান থেকে এসেছে। সো সবই তোমাদের জানা আছে, আর ডিটেলসে আমি যাচ্ছি না। এবার চলে আসো ডিস্টিংশনস আছে, কতগুলো পার্থক্য আছে পলিটিক্যাল পার্টিস আর হচ্ছে এখানে প্রেশার গ্রুপসের মধ্যে। পলিটিক্যাল পার্টিস বা প্রেশার গ্রুপস এবং ইন্টারেস্ট গ্রুপসের মধ্যে কতগুলো পার্থক্য আছে। নাম্বার 1 কি, তোমাদের যদি এগুলো বলেছিলাম সেই সময়, একবার রিপিট করিয়ে দিচ্ছি। প্রাইমারি অবজেক্টিভস, যে তাদের উদ্দেশ্যগত প্রাথমিক যে উদ্দেশ্য, দুজনের 2 রকমের উদ্দেশ্য আছে। কি, পলিটিক্যাল পার্টিসের উদ্দেশ্য হচ্ছে যে তারা ইলেকশনে ফাইট করে, মানে তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সরকার গঠন করবে। সরকার গঠন করার জন্য তাদেরকে একটা ইলেকটোরাল মিনসের মধ্য দিয়ে যেতে হয়। ইলেকটোরাল মিনসটা মানে তাদের নির্বাচনে প্রচার করতে হয়, নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, নির্বাচনে ফাইট করতে হয়, জনগণের অপিনিয়ন, মেজরিটি অপিনিয়ন পেয়ে তারপরে কিন্তু সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারে, অর্থাৎ সরকার গঠন করতে পারে। এটা হচ্ছে তাদের প্রাইমারি অবজেক্টিভস, এবং অবজেক্টিভসের এগুলো হচ্ছে মেথড।
ইন্টারেস্ট গ্রুপসের কিন্তু এই ধরনের কিছু থাকে না। তারা সরকারকে, যে সরকার তৈরি হলো সেই সরকারের পলিসিটাকে তারা ইনফ্লুয়েন্স করতে চায়, তাদের ডিসিশনসটিকে তারা ইনফ্লুয়েন্স করতে চায়, কিন্তু তারা সরকার নিজে চালাতে চায় না। এবং যেহেতু তারা নিজে চালাতে চায় না, তাই তারা ওই উদ্দেশ্যে পলিটিক্যাল পার্টিও ফর্ম করে না, তাদের রাজনৈতিক তারা সরকারের কাছ থেকে পলিটিক্যাল পার্টির স্বীকৃতিও তারা চায় না, এবং ওই রকম ভাবে তারা কিন্তু ব্রড লেভেলে তারা কিন্তু ফাইটও করে না ইলেকশনে। এগুলো আমরা দেখতে পারি না, বা তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডাও সেই রকম বড় অর্থে কিছু থাকে না। তারা তাদের নিজেদের স্বার্থেই শুধুমাত্র কথা বলে, যেটার কোনো রাজনৈতিক দলের স্বীকৃতি যে সমস্ত সংগঠনগুলো দেওয়া, ইনস্টিটিউশনসগুলো দেয়, যেমন ইলেকশন কমিশন, তো তাদের কাছে তাদেরকে যেতেও হয় না। তো এদের সাথে এদের কোনো সম্পর্ক থাকে না। তো ইন্টারেস্ট গ্রুপসের সঙ্গে পলিটিক্যাল পার্টিজের পার্থক্যটা হচ্ছে এটা। সেকেন্ড যদি চলে আসো তাহলে হচ্ছে স্কোপ অফ ইন্টারেস্ট। স্কোপ অফ ইন্টারেস্ট কি, পলিটিক্যাল পার্টিজের স্কোপটা হচ্ছে কি দেখো, রিপ্রেজেন্ট ব্রড রেঞ্জ অফ ইস্যু টু আপিল টু হোয়াইট ইলেকটোরেটস, যে জনগণের বা নির্বাচক যারা আছে, নির্বাচকের হচ্ছে যে একটা বৃহৎ যে একটা হচ্ছে তাদের যে আবেদন আছে, সেই আবেদনটিকে এরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। আবেদন মানে কেউ হয়তো চাইছে সেখানে যে গঙ্গার বাঁধকে এখন বাঁধানো হোক, কেউ হয়তো চাইছে সেখানে ঘাটালের একটা মাস্টার প্ল্যান হোক, একটা বড় এখানে একটা বাঁধ নির্মাণ করা হোক, কেউ হয়তো চাইছে সেখানে যে না আরো আমাদের মেট্রোর সংখ্যাটা বাড়ানো হোক, কেউ চাইছে যে সেখানে আমাদের চাকরি দেওয়া হোক। তো এক বড় একটা সোসাইটিকে তারা যেহেতু, মানে পুরো সোসাইটিকে যেহেতু তারা রিপ্রেজেন্ট করে থাকে, তো সবাই সমস্ত ইন্টারেস্টগুলোকে তাদেরকে নিজেদেরকে ইনকর্পোরেট করতে হয়, বা তারা ইনকর্পোরেট করার মধ্য দিয়েই নিজেদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। ইন্টারেস্ট গ্রুপসগুলো এরকম হয় না, তারা স্পেসিফিক ইস্যু ভিত্তিক হয়। ছোট্ট একটা গ্রুপ, ছোট্ট একটা ইন্টারেস্ট তাদের, যে ধরে নাও যে হচ্ছে পরিবেশ কর্মী যারা আছে, পরিবেশ অ্যাক্টিভিস্ট যারা আছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট যাদেরকে বলি, তো এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট শুধুমাত্র এনভায়রনমেন্ট রিলেটেড যে সমস্ত ইস্যুসগুলো আছে সেগুলোকেই তারা তুলে ধরে এবং সেগুলোরই সমাধান বের করার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের কিন্তু একেবারেই স্পেসিফিক কাজ, এর বাইরে তারা কিন্তু বের হয় না। এবং এটার জন্য তাদেরকে সরকারকে প্রভাবিত করার জন্য তারা মিডিয়ার মাধ্যমে সেখানে গিয়ে নিজেদের পক্ষে খবর ছড়ানোর চেষ্টা করে, মিডিয়াকে দিয়ে সরকারের মন্ত্রীদের সঙ্গে বসে তারা লবি করে, এগুলো তারা করতে পারে। বাট তারা এইখানে তাদের নিজেদের এরিয়ার বাইরে তারা জেনারেলি কিন্তু খুব একটা বের হয় না। আর যদি বেরিয়ে যায় তাহলে তাদের সেই পরিচয়টা আর ওটা থাকে না, বেসিক্যালি আর বলা যাবে না। মানে যারা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট তারা যদি এখন সেখানে যদি প্যারালালি যদি বিজনেস অর্গানাইজেশনসগুলোর মুখপাত্র হিসেবেও যদি কাইন্ড অফ কাজ করে, তাহলে তাদেরকে আর শুধুমাত্র এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট বলা যাবে না। সো তখন তাদের পরিচয় বদলে যাবে। বাট জেনারেলি আমরা দেখতে পাই ইন্টারেস্ট গ্রুপসগুলো ফোকাসড হয়, একেবারেই ইস্যু বেসড হয়, তারা তাদের নিজেদের ইস্যুসটাকেই তুলে ধরে। তো এগুলো আমরা দেখতে পাবো। তো একই রকম ভাবে এনভায়রনমেন্টাল প্রোটেকশনস বললো, এনভায়রনমেন্টাল প্রোটেকশনসের জন্য এনভায়রনমেন্টাল ইন্টারেস্ট গ্রুপস আছে। বিজনেস ইন্টারেস্টের জন্য দেখবে সেখানে বিজনেস কতগুলো অর্গানাইজেশনস আছে বা ইন্টারেস্ট গ্রুপস আছে। লেবার রাইটসের জন্য দেখবে ট্রেড ইউনিয়নস কতগুলো আছে। এরকম ভাবে আমরা কতগুলো দেখতে পাবো। মেথড অফ ইনফ্লুয়েন্স যেটা বললাম, যে এরা হচ্ছে পলিটিক্যাল পার্টি ফর্ম করে, ইলেকশনে প্রচার করে, ইলেকশনে নিজেদের ক্যান্ডিডেট দাঁড় করায়, তার হয়ে তারা মানুষের কাছে ভোট চাইতে যায়, তারপরে সেখানে তারা নির্বাচনে ফাইট করার মধ্য দিয়ে সরকার গঠন করে। এটা হচ্ছে, বা সরকার গঠন করে আলটিমেটলি তাদের উদ্দেশ্যে পৌঁছায়। তো এই মেথডগুলো কি, মেথডগুলো তাহলে হচ্ছে এগুলো, যে ভোটে অংশগ্রহণ করা, ভোটে প্রচার করা, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের হচ্ছে মেথড, কতগুলো মানুষকে প্রভাবিত করার, নিজেদের পক্ষে অপিনিয়ন্স নিয়ে আসার জন্য। ইন্টারেস্ট গ্রুপ নিজেদের পক্ষে অপিনিয়ন নিয়ে আসার জন্য কি করে, তারা নিজেদের পক্ষে অপিনিয়ন নিয়ে আসার জন্য তারা ডিসিশন মেকিং বডিতে যারা আছে তাদের সাথে লবি করে, তাদের সাথে বসে তারা ডিল করছে, যে তুমি যদি আমাদের অমুক কাজটা করে দাও, আমাদের যদি অমুক স্বার্থটা পূরণ করে দাও, তাহলে আমাদের কাছে হয়তো 20,000-এর একটা ভোট ব্যাংক আছে, আমাদের সমস্ত ভোট তোমাকেই যাবে। সরাসরি হয়তো তারা গিয়ে সেখানে বলছে, বা পাবলিকলি তারা হয়তো সেখানে রাস্তায় হয়তো সেখানে চিৎকার করে মাইক নিয়ে হাতে বলছে, এটা হতে পারে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো তারা লবি করে, অ্যাডভোকেসি করে, পাবলিক ক্যাম্পেইন করে, এরাও আর কি। এবং পলিসি রিসার্চ এরা করে থাকে, যে কি সরকারকে আমি তো অবশ্য বলবো তো ঠিকই যে আমাদের জন্য কাজ করো, কিন্তু আমি যদি একটা প্রপার ওয়েও বলে দিতে পারি যে এই ওয়েতে কাজটা করতে হবে, এবং সেটা যদি সরকারের কাজ করার যে স্টাইল, সেই স্টাইলের সাথে যদি সেটা একেবারে অ্যাকোমোডেটিভ হয়, তাহলে সরকার কোথাও গিয়ে তাদের কথাটা শুনবে, ইজিলি শুনবে। নইলে সরকারকেই যদি সেটা রিসার্চ করে বের করতে হবে, তাহলে টাইম টেকিং হয়ে যাবে। অনেক সময় অন্য কোনো ইস্যু এসে সেটা এদের ইস্যুটা হয়তো ধামাচাপা পড়ে যেতে পারে, সেখানে ফাইলের পর ফাইল জমা হতে পারে। সো আলটিমেটলি তাদের উদ্দেশ্য পুরো নাও হতে পারে। এবং আলটিমেটলি যাদেরকে দিয়ে হয়তো সরকারই হয়তো সেখানে রিসার্চটা করলো, কিন্তু যাদেরকে দিয়ে রিসার্চটা করলো তারা হয়তো ঠিকঠাকভাবে রিসার্চটা করলো না, কারণ তারা চাকরি করার জন্য রিসার্চটা করেছে, তারা তো এদের ডেভেলপমেন্টের জন্য করবে না। এটা না হতেও পারে, কারণ সরকারের কাজগুলোর মধ্যে তো আমরা সেটাই দেখি
যে সরকারি কোনো এমপ্লয়িকে দিয়ে যখন কাজ করানো হয় তখন জেনারেলি দেখি যে তারা চাকরি করতে আসে। তো এই কারণে এরা কি করে, নিজেরাই পলিসি রিসার্চ করে, অর্থাৎ রিসার্চ করলো, তার প্রবলেমটিকে বোঝার চেষ্টা করলো, তার নেচারটিকে বোঝার চেষ্টা করলো, এবং সরকার যেভাবে হয়তো সাজেশন দিলে সরকার শুনবে সেই রকম ভাবে সাজেশন দেয় যাতে তাদের নিজেদের ইন্টারেস্টটা ফুলফিল হয়। তো এই সমস্ত কাজগুলো তারা কিন্তু করে থাকে। তো এটা হচ্ছে তাদের মেথড অফ ইনফ্লুয়েন্স, এইরকম ভাবে তারা সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে থাকে। এতে করে সরকারের টাইমটাও কমে যায়, সরকারের খরচাটাও কমে যায়, এবং অনেক বেশি রিলায়েবল ডেটা তারা বা সাইন্টিফিক ডেটাও সরকার কিন্তু পায়, যাতে করে প্রবলেমটার একটা প্রপার সলিউশন করা যেতে পারে। তো এগুলো কিন্তু আমরা জেনারেলি দেখতে পাই। মেম্বারশিপ বেসড পলিটিক্যাল পার্টিস গুলো দেখবে একটা ওয়াইড লেভেলে মেম্বার থাকে গোটা দেশ জুড়ে, বা যেই রিজিয়নে এরা ফাইট করবে বলে ডিসাইড করেছে, তো সেই রিজিয়নের বড় একটা অংশে তাদের সেখানে মেম্বারশিপ থাকে, তাদের কাছ থেকে তারা চাঁদাও পেয়ে থাকে অনেক সময়। ইন্টারেস্ট গ্রুপস গুলোও তাদেরও একটা মেম্বারশিপ থাকে, কিন্তু সেই মেম্বারশিপটা যেহেতু ফোকাসড, যেহেতু তারা কোনো একটা পার্টিকুলার বিষয়ের প্রতি, তো সেই বিষয়কেই কেন্দ্র করে যত মেম্বার্স আছে তাদের কাছ থেকেই তারা কেবলমাত্র সেখানে তাদেরই সদস্যতা পায়, তাদেরই মেম্বারশিপ পায়, এবং তাদের কাছ থেকে কিছু পরিমাণ চাঁদাও পায়, যে চাঁদা দিয়ে তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করে। এর বাইরেও তারা সরকারের কাছ থেকেও অনেক সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে, ঘুরিয়ে, যদিও ডিরেক্টলি তারা পায় আমি বলবো না, ঘুরিয়ে পায়। মানে এরাই হয়তো সরকার, এরা মানে কোন ধরে নাও পরিবেশ কর্মী, তো পরিবেশ কর্মী, এখন পরিবেশ কর্মীরা বা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট তারা বলছে যে কলকাতা শহরে আমরা এখন একটা আরবান সিটি বা গ্লোবাল সিটি বা স্মার্ট সিটি তৈরি করতে গিয়ে আমরা ইউরোপের মডেলে তৈরি করে দিয়েছি। প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে গাছপালার একটা বড্ড অভাব, এখানে অনেক ধরনের সমস্যা উঠে আসছে। তো এটা ঠিক হয়নি। এখন তারা বলছে যে না, আমাদেরকে সরকারকে বলতে হবে যাতে সরকার 1 কোটি গাছ লাগায় কলকাতা শহর জুড়ে। তাহলে কলকাতা শহর জুড়ে গাছ লাগাতে হবে, কি কারণে লাগাতে হবে, তার লাভ কি, তার ক্ষতি কি, সবগুলোই হয়তো তারা সরকারকে বললো, পলিসি সাজেশনটা দিল। এবার দেখা গেল সরকার হয়তো দায়িত্বটা এদেরকেই দিল যে তোমরাই তাহলে লাগাও। তার জন্য সরকার হয়তো সেখানে দেখা গেল যে 20 কোটি টাকা, বা হয়তো দেখা গেল যে সেখানে 100 কোটি টাকা সেখানে তাদেরকে হয়তো দিল। সেই টাকা দিয়ে এরা এবার কি করবে, সেই কাজগুলো হয়তো করবে। তো এইরকম ভাবে অনেক সময় কি করে যে এরা নিজেদের স্বার্থটাকে নিজেরাও ফুলফিল করার চেষ্টা করে। এগুলো হচ্ছে এদের ওয়ে অফ স্টাইল, আমরা দেখতে পাবো। অ্যাকাউন্টেবিলিটি কি, পলিটিক্যাল পার্টিস গুলো দায়বদ্ধতা জেনারেলি তাদের ইলেক্টোরেটস যারা আছে তাদের কাছে দায়বদ্ধ থাকে। তারা যারা নির্বাচনে ভোট দিয়েছে তাদের কাছেই দায়বদ্ধ, তাদেরকেই জবাবদিহি করবে গিয়ে। কিন্তু ইন্টারেস্ট গ্রুপস গুলো কাদের কাছে দায়বদ্ধ? দায়বদ্ধ তারা, যে সরকার যদি টাকা দিয়েছে তাহলে সরকারের কাছে দায়বদ্ধ, আর যাদের জন্য কাজ করছে তাদের যে অন্য ভালো কিছু করতে হবে, বা নিজেদের যে মেম্বার্স যারা আছে সেই মেম্বার্সদের কাছে তারা কিন্তু দায়বদ্ধ। এর বাইরে অন্য কারো কাছে তারা দায়বদ্ধ নয়। ওই রিজিয়নের মধ্যে, ওই গ্রুপের মধ্যেই তারা কিন্তু দায়বদ্ধ, অন্য কারো কাছে তারা কিন্তু দায়বদ্ধ নয়। এবং যদি টাকা পেয়ে থাকে তাহলে সরকারকে জবাবদিহি করতে হবে, তাহলে সরকারের কাছেও তারা কিন্তু দায়বদ্ধ, জবাবদিহি তাদেরকে করতে হবে। এবং সেই টাকাতে অনেক সময় দেখা যায় যে অনেক আরটিআইও করতে পারে, আরটিআই করতে গেলে এগুলো তোমরা আবার পাবে। রোল ইন গভর্নেন্সে তোমরা দেখতে পাবে পলিটিক্যাল পার্টিস গুলো তারা সরকার গঠন করার মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করে, তারা পলিসি গ্রহণ করে। আর ইন্টারেস্ট গ্রুপস গুলো সরকার যে পলিসি গ্রহণ করছে সেই পলিসি গুলোকে এরা হচ্ছে কিন্তু ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে সরকারের একটা সঙ্গে লিঙ্ক থাকে, একটা আউটার লিঙ্ক বলতে পারো, যে বাইরের সিস্টেম, তারা একটা বাইরের সাথে, মানে একটা পেন ড্রাইভ দিয়ে, একটা কেবল দিয়ে একটা মোবাইলকে কানেক্ট করার মতো, যে সরকারের সঙ্গে এইভাবে তারা কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, এইরকম একটা বিষয়। এরপরে চলে আসো পলিসি ফোকাস। পলিটিক্যাল পার্টিস গুলো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন তারা পলিসি গ্রহণ করে থাকে। ইন্টারেস্ট গ্রুপস গুলো যেহেতু একেবারে ফোকাসড, তাই তারা নিজেদের ন্যারো এরিয়ার উপরে সেখানে একটা পলিসি সাজেশন করে থাকে, এটাই হয়। লিগ্যাল স্টেটাস, পলিটিক্যাল পার্টিস গুলো লিগ্যাল স্টেটাস হচ্ছে তারা নির্বাচনে লড়াই করার মধ্য দিয়ে সেখানে আমরা দেখতে পাবো তারা সরকারের ম্যান্ডেট নিয়ে পাওয়ারে আসে। তো তাদের লিগ্যালিটি সেই পলিটিক্যাল অব্লিগেশনস থেকে আসে, রাজনৈতিক আনুগত্য থেকে আসে, এবং সেটা ওয়াইড লেভেলে জনগণের থাকে। কিন্তু ইন্টারেস্ট গ্রুপস গুলো লিগ্যালিটি হচ্ছে যে তাদের নিজেদের যে মেম্বার্স তাদের কাছে তারা দায়বদ্ধ থাকে, এবং সরকারের কাছেও যে সরকারের যে আইন কানুন থাকে সেগুলোর কাছেও তারা দায়বদ্ধ থাকে। এগুলো আমরা দেখতে পাবো। এরপরে এবং এগুলো তাদের ফরমেশন জনিত, যে তারা নিয়ম মেনে সংগঠনটা তৈরি করেছে কিনা, সেখানে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, সেখানে নির্দিষ্ট কয়েকজন যে 10 জন বা 9 জন 10 জন আরো অন্যান্য মেম্বার্স, সেগুলোকে মেনটেন করেছে কিনা, তারা রেগুলার তাদের নিজেদের সরকারের কাছ থেকে যে বাজেটটা পায় বা টাকা পয়সাগুলো পায় সেগুলো তারা নিয়মিত হিসাবপত্র ঠিকঠাক রেখেছে কিনা, জাস্ট এই সমস্ত বিষয়গুলোর জন্য তারা লিগালি তারা কিন্তু রেসপন্সিবল থাকে। এবং এক প্রকার তাদের নিজেদের সরকারের কাছে নিজেদেরকে রেজিস্টারও করতে হয়, যে তারা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন একটা, এটা বলে তাদেরকে রেজিস্টারও করতে হয়। তো এদেরকে এনজিও বলা হয় খানিকটা, অনেক সময় এরা এনজিও হিসেবে কাজ করে। তো এগুলো আমরা অনেক সময় না, এদের কাজই হচ্ছে এনজিও, মানে স্টেটাসই হচ্ছে এরা হচ্ছে এনজিও। তো লিগ্যাল স্টেটাস এরা হচ্ছে এনজিও, আর ওদের স্টেটাসটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসের স্টেটাসটা পেয়ে থাকে সরাসরি।
এবার দেখে নাও যে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপস ভারতে আছে, যে কোন ইন্টারেস্ট গ্রুপস কবে তৈরি হয়েছিল বেসিক্যালি সেগুলো একটু দেখে নাও। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সেই আলোচনাতেও পেয়েছিলে, দেখে নাও এগুলো। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI 1927-এ ফর্ম হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা নাম। হ্যাঁ, এটা হচ্ছে মানে মানে বিজনেস গ্রুপ বলতে পারো, বিজনেস ইন্টারেস্ট গ্রুপস। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটাও বিজনেস 1895-এ তৈরি হয়েছিল। অ্যাসোসিয়েশন অফ চেম্বার্স অ্যান্ড কমার্স যখনই বলবে তখনই তোমরা ধরে নেবে এটা হচ্ছে বিজনেস ক্লাসদের জন্য একটা গ্রুপ। তো 1920-তে তৈরি হয়েছে অ্যাসোচাম, যেটাকে বলা হচ্ছে। ভারতীয় মজদুর সংঘ, যেটা BMS, যেটা RSS এর সাথে বা বিজেপির সাথে জড়িত, তো সেটা আমরা দেখতে পাবো 1955-এ তৈরি হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো অল ইন্ডিয়া ভারতীয় মজদুর সংঘ, হ্যাঁ এটা ঠিকই। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920-তে তৈরি হয়েছে, এটা ভারতের প্রথম বা সব থেকে পুরনো একটা ট্রেড ইউনিয়ন কংগ্রেস। কে তৈরি করেছিলেন এটা? পরীক্ষায় এসেছে, বলো কে তৈরি করেছিলেন? লালা লাজপত রায়। এত পড়ে গুগল করলে নাকি? না স্যার, না, আমি দূরে ছিলাম, away from keyboard। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনস IMA 1928, ঠিক আছে, ভালো করে দেখে নাও, এটি ডক্টরসদের জন্য। ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট NAPM 1996-এ। সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশনস 1972-তে, ঠিক আছে। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন C2 1970-তে। তো এগুলো সবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় জানতে চেয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ NASSCOM 1988-এ, ভালো করে দেখে নাও, IT ইন্ডাস্ট্রিতে এটা আছে। এরপরে চলে আসো, নট অনলি ইন্ডিয়া বাট গ্লোবালি দেয়ার আর সেভারাল ইন্টারেস্ট গ্রুপস, যেখানে আমরা প্রথম নামটা পাই, খুব গুরুত্বপূর্ণ একটা নাম, সেটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এগুলো কিন্তু অনেক সময় ম্যাচ করতে দেয়, যে কোনটা ইন্টারেস্ট গ্রুপস আর কোনটা নয় সেটা ম্যাচ করো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এরা হিউম্যান রাইটস অ্যাডভোকেসি, হিউম্যান রাইটসকে তারা মানে তুলে ধরে, যে হিউম্যান রাইটস কোথাও যদি ভায়োলেশন হয় সেখানে, যেমন যুদ্ধ টুদ্ধ হলে তারা সেখানে পৌঁছে যায়। হ্যাঁ, কোথাও গিয়ে দেখবে সেখানে কোনো ধ্বংসাত্মক কিছু হলে, বড় কোনো আন্দোলন হলে, সরকারের কতগুলো সেখানে দমনমূলক নীতি সেখানে অ্যাপ্লাই হলে, সেখানে তারা এখানে গিয়ে তারা হিউম্যান রাইটসকে বাঁচানোর চেষ্টা করে। তো সেখানে তারা সেগুলোর একটা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করে, যে কতগুলো সেখানে মানুষকে মারা হয়েছে, কতগুলো মানুষকে খুন করা হয়েছে, মানুষের কি কি অসুবিধা হয়েছে, এই সমস্ত হিসাবপত্রগুলো তারা রেখে তারা কি করে, যে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো আছে সেই সমস্ত অর্গানাইজেশনসগুলোকে তারা রিপোর্ট পেশ করে। যেমন ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল যেটা আছে সেটাকে তারা রিপোর্ট পেশ করে থাকে। ইন জেনারেল ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতেও তারা রিপোর্ট পেশ করে থাকে, করার মধ্য দিয়ে তারা কি করে, এবং এক একটা সময় এক এক রকম জায়গায় এটা ইস্যু বেশ হতে পারে। তো করে তারা কি করে না, সেই সরকারকে তারা বা কোনো একটা সরকারকে তারা হচ্ছে প্রেশার ক্রিয়েট করে সেখান থেকে হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে তারা একটা সুরক্ষা দেয়, বা হিউম্যান রাইটস ভায়োলেশনসটা করতে তারা বাধা প্রয়োগ করে। তো 1961-এ এটা হয়েছে, তোমরা জানতেই পারবে যে এই যে যুদ্ধ চলছে সব জায়গায় তারা দেখবে একটা রিপোর্ট পেশ করে থাকে। যেমন বাংলাদেশে একটা মুভমেন্ট হয়ে গেল, সেখানেও তাদের একটা রিপোর্ট বেরিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। গ্রিন পিস ইন্টারন্যাশনাল, এটাও একটা এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, ভালো করে দেখে নাও, 1971-এ প্রকাশিত হয়েছে। এরা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সাস্টেনেবিলিটির কথা বলে, যে পরিবেশকে রক্ষা করতে হবে এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে বিশ্বের, কারণ বিশ্বের ভারসাম্য নষ্ট হচ্ছে, কারণ পরিবেশকে আমরা ধ্বংস করছি বলে, গাছপালা কেটে ধ্বংস করছি বলে। এগুলো তো এগুলোর কথা তারা বলে। বিশেষ করে তোমরা দেখবে ব্রাজিলে যেটা হলো, ব্রাজিলে দেখবে না তোমরা, একটা বড় দীর্ঘ সময় ধরে একটা যে সেখানে আগুন জ্বলছিল, তো সেই আগুন নেভানোর চেষ্টায় তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাবো। ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স, এটা ICC গ্লোবাল বিজনেস অ্যাডভোকেসি, এটা 1919-এ তৈরি হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF, এটা ভালো করে মনে রেখো, এটা পরীক্ষা অলরেডি এসেছে। WWF কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1961। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশনের কথা বলে, ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছিল এটা অলরেডি, ভালো করে দেখে নাও, 1961, ঠিক আছে, রিপিট হতে পারে, ভালো করে দেখে নাও। হিউম্যান রাইটস ওয়াচ 1978, হিউম্যান রাইটস মনিটরিং অ্যান্ড অ্যাডভোকেসির কথা বলছে, তার মানে 1978-এ তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ITUC গ্লোবাল ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্টেশন দেয়, 2006 সালে এটা তৈরি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কারাপশন জনিত বিষয়গুলোকে সামনে রাখে, খুব গুরুত্বপূর্ণ তাদের এই রিপোর্টগুলো, খুব গুরুত্বপূর্ণ। যখন এই রিপোর্ট মানে এটা বোধহয় ইয়ারলি রিপোর্টটা তাদের বেরোয়, তো যখন রিপোর্টটা বেরোয় তখন দেখবে রাজনীতিতে আলোড়ন পড়ে যায়, বিশেষ করে ভারতের রাজনীতিতে, যে কারাপশনে অনেকটা নিচে নেমে গেছি আমরা, মানে নিচে নেমে গেছি মানে আমাদের কারাপশন খুবই হয়, ওয়াইড লেভেলে কারাপশন হয় আমাদের দেশে।
তো এই কারাপশনের কারণেই দেখবে একটা ধনী আর গরিবের মধ্যে ভেদাভেদটাও বেড়ে গেছে, এগুলোও তারা বলার চেষ্টা করে। এবং কারাপশন মানে শুধুমাত্র ওই টেবিলে তলা দিয়ে টাকা নয়, আরো অনেক কিছুকেই বোঝায়। তো এবং সেই সমস্ত প্যারামিটার্সে তারা কারাপশনসের একটা রেটিং বের করার চেষ্টা করে কত বিশ্বের বেশ কতগুলো দেশকে নিয়ে। সেখানে ভারতের অবস্থান কিন্তু খুবই নিচের দিকে, এগুলো তোমরা দেখতে পাবে। ডক্টরস উইথাউট বর্ডার্স, এটাও তোমরা পাচ্ছ, হিউম্যানিটেরিয়ান মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেয় তারা। যখনই কোনো যুদ্ধ হয়, কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়, তো সেখানে তারা পৌঁছে গিয়ে তারা মেডিকেল সার্ভিস দেয়। ঠিক আছে, কিছুদিন আগে খুব খবরের কাগজে এসেছিল, ভাসমান একটা হচ্ছে এইরকম ডক্টরসের একটা মানে মানে একটা এনজিও, যে তারা মেডিকেল সার্ভিস দেয়। তারা হচ্ছে মানে সমুদ্রের উপরে যদি মানুষের বিশেষ কোনো অবস্থার অবনতি হয়েছে, তাহলে তারা সেখানে গিয়ে সেখানে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তো এটা বিশাল বড় নাম, এই নামটা এই মুহূর্তে ভুলছি, মাথায় একবার গুগল করে নিয়ে পারলে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রসের নাম তো একটা বহুল প্রচলিত, একাধিকবার পরীক্ষায় এসেছে। অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটিস, পরের নামটা এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস, যেটা একাধিকবার নোবেল প্রাইজও পেয়েছে, ভালো করে দেখে নেবে এগুলো। নোবেল শান্তি পুরস্কারে এদেরকে সম্মানিত করা হয়েছে। 1919 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এরপর হচ্ছে WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তো জানো, যেটা সুইডেনে সম্ভবত, সুইজারল্যান্ডে দেখবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস এর প্রত্যেক বছর হচ্ছে সামিট হয়। সেই সামিটে তারা সরকারকে কি করে, যে গোটা বিশ্বের যে ইকোনমিক ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, কতটা ডেভেলপমেন্ট হলো, কোন দেশের কি ডেভেলপমেন্ট হলো, এই সমস্ত বিষয়গুলোকে তারা সেখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করে। এই সমস্ত বিষয়গুলোকে তারা কিন্তু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করে। হ্যাঁ, তো এগুলো ইকোনমিক রিলেটেড বিষয় নিয়ে তারা সেখানে বিভিন্ন সামিট করে, বিভিন্ন ফিল্ডে বা ইকোনমিক ফিল্ডে বিশেষ করে যারা খুব ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকে সেখানে ডাকে, তাদের অপিনিয়ন শোনে, তাদের বিভিন্ন সংগঠনের বা রিসার্চ এজেন্সি তাদের রিপোর্টগুলোকেও সেখানে পেশ করে থাকে, এবং অর্থনৈতিক অবস্থার গতিবিধিগুলোকে তারা কিন্তু নজর রাখার চেষ্টা করে, এবং আগামী দিনে কোথায় কি অপরচুনিটি তৈরি হচ্ছে সেগুলোকেও তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে। সো দিস আর দ্য অল বলতে পারো যে ইন্টারন্যাশনাল এনজিও যেগুলো কিন্তু কি করছে, ইন্টারেস্ট গ্রুপস হিসেবে কিন্তু গোটা বিশ্ব জুড়ে কাজ করছে। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এগুলোই যদি তোমাদের মাথায় থাকে তাহলেই দেখবে প্রচুর প্রশ্ন কমন পাবে, এর মধ্যে থেকেই অনেক কিছুই এসে গেছে অলরেডি, এবং কমনও পাবে আগামী দিনে। সো এগুলো ভালো করে মাথায় রেখো। আমি ক্লাস নোটটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, এবার যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে মন খুলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আগামীকাল আমরা একবার PYQ গুলো দেখে নেব। ঠিক আছে, শর্টে খুব কম সময় দেখে নেব। বলো কি বলছো? স্যার তাহলে ইন্টারেস্ট গ্রুপ আর প্রেসার গ্রুপ একই তাহলে? একই তোমরা দেখবে লক্ষ্মীকান্তের বইয়ে ওখানে একটা লাইনে বলাও আছে একই। ঠিক আছে, কেউ পার্থক্য করার চেষ্টা করেছে ছোট করে, বাট ইন্টারেস্ট গ্রুপস আর প্রেসার গ্রুপস একই, মোরালেস একই। আর স্যার ইন্টারেস্ট গ্রুপ আর এনজিও কি একই? ইন্টারেস্ট গ্রুপস এনজিও একই, যাদেরকে ইন্টারেস্ট গ্রুপ বলছি তাদেরকে এনজিও বলছি, কারণ ইন্টারেস্ট কোনো ডিফারেন্স নাই না, মানে যারা ইন্টারেস্ট গ্রুপ তারা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনই হয়, কারণ সে সরকারি হয়ে গেলে আর ইন্টারেস্ট গ্রুপস থাকে না, তো সরকারের পার্ট হয়ে গেল। সো ইন্টারেস্ট গ্রুপস মানে সেখানে বেসরকারি সংগঠন হতে হবে, বুঝতে পেরেছো? এবার বেসরকারি সংগঠনের মধ্যে অনেক কিছু আসতে পারে, তারা এমন নয় যে নট নেসেসারি যে তারা বারবার সরকারকে প্রেশার ক্রিয়েট করবে। বেসরকারি সংগঠন মানে তুমি একটা বিজনেস করছো, তো সেটা বেসরকারি বিজনেস, কিন্তু তুমি তার মানে এই নয় যে তুমি এখন প্রেশার ক্রিয়েট করবে। তো প্রেশার ক্রিয়েট তুমি নাই করতে পারো, অর্থাৎ প্রেশার ক্রিয়েশনের সেই ফিচার্সটা তোমার মধ্যে নাও থাকতে পারে। হ্যাঁ, সেটা নাও থাকতে পারে, তোমরা নিজেরাই নিজেদের মধ্যেই হয়তো একটা আলোচনা করো, এর বাইরে সেটাকে যেতে যাও না, নিজেরাই হয়তো নিজেদের মধ্যে নাচের হয় একটা গ্রুপ তৈরি হয়েছে, ধরো একটা তোমরা নিজেরাই নিজেদের মধ্যে হয়তো একটা কবিতা আবৃত্তির একটা সংগঠন তৈরি করেছো, তো এনজিওর একটা সংগঠন তুমি পেয়েছো সেখানে। ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে তুমি সরকারকে প্রেশার ক্রিয়েট করবে নট নেসেসারি। তো সব এনজিওর যে প্রেশার ক্রিয়েট করার যে ক্যাপাসিটি থাকবে বা করবে ফিচার্স থাকবে তা কিন্তু নয়। তো এখানে তাহলে যেটা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে সব প্রেশার গ্রুপ এনজিও, কিন্তু সব এনজিও প্রেশার গ্রুপস নয়, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, মাথায় রেখো। বোঝা গেছে? আর কিছু? ঠিক আছে স্যার বলো। স্যার বলছি 3 নম্বর থিওরিটা একটুখানি বলে দেবেন, বুঝতে পারিনি ওটা। 3 নম্বর থিওরি কি আছে? ওই কি একটা কর্পোরেটিস্ট থিওরি ছিল, বেসিক্যালি কর্পোরেট থিওরি কর্পোরেটের কথা বলছে, সহজ ভাষায় বোঝো। কর্পোরেট থিওরি কর্পোরেটের কথা বলছে, তারা বলে নিজেদের
কর্পোরেটকে বেশি ভ্যালুস দেওয়ার কথা বলে, কর্পোরেট যদি বেশি ভ্যালু পায় তাহলে ডেভেলপমেন্ট বেশি হবে। যেমন আজকে যদি লেবারদেরকে দিয়ে যদি তুমি এখন জিও তৈরি করার চেষ্টা করতে, তাহলে সেই জিও কতটা ফাংশনাল হতো কি এতটা ওয়াইড লেভেলে সার্ভিস দিতে পারতো? রিসার্চ পাতা এতটা ইজি হতো না। কিন্তু কর্পোরেটকে দিয়ে যদি তুমি করো, তাহলে কর্পোরেটের একটা ওয়ে অফ স্টাইল হচ্ছে যে তারা এখানে একটা হায়ারার্কিক্যাল অর্ডারে তারা বিউরোক্রেটিক সিস্টেমটিকে ম্যানেজ করে, তারা কাজগুলোকে খুব সুদক্ষভাবে করতে পারে, তাদের কারাপশনের লেভেলটা কম হয়, ডিসিশন মেকিংয়ে তারা একজনই সেখানে ডিসিশনটা নেয় বা কিছুজন নেয়। কিন্তু অন্যদিকে লেবার হলে কি অনেকজন মিলে তখন হইচই হবে, ডিসিশন নেওয়ার জায়গায় সেখানে দেখা গেল ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারবে না। তো কর্পোরেট নিজের থেকে রিসার্চে ইনভেস্ট করতে পারে এবং তার জন্য কাউকে জবাবদিহি করতে হয় না, বড় কোনো অংশকে জবাবদিহি করতে হয় না। তারা নিজেরা চুপচাপ বসে সাথে রাতারাতি মিটিং করে সেখানে নিজের মতো করে আর কি আলোচনা, মিটিং মানে তাদের আলোচনা সেখানে হয়, ডিসিশন তো সেই বসে হেডই নেবে। কিন্তু আলোচনা করে ভালো মন্দ কি সে হতে পারে, ফিউচার ওয়ে কি হতে পারে সেগুলো জেনে নেয়। করে তারা কি করার চেষ্টা করে যে কর্পোরেট আলটিমেটলি যে ডিসিশনটা নেয় সেটা একটা বড় অংশের জনগণকে সার্ভিস দেয়। তো এটা হচ্ছে কর্পোরেটের বক্তব্যটা। তো তারা কর্পোরেটের ইন্টারেস্টটাকে এই কারণে সার্ভ করার কথা বলে। তো কর্পোরেট ইন্টারেস্ট গ্রুপসের কথা বলছে। যেমন এলন মাস্ক এই মুহূর্তে যে চাঁদে মানে দেখলে তোমরা ওই মানে যেভাবে দেখলে যে ল্যান্ডিং করলো, কি একটা ল্যান্ডিং করলো না, কি এটা মানে চন্দ্র, তাদের একটা রকেট যেটা সফট ল্যান্ডিং যেটা তারা করলো। এখন এই ধরনের ল্যান্ডিং এ তো মানুষ তো এক প্রকার ভেবেই নিয়েছিল যে কোনোদিন সম্ভবই নয় পৃথিবীতে, কিন্তু তিনি তো করে দেখালেন। এবার এটা যদি এলন মাস্কের এক হাতে না হয়ে যদি এরকম একটা বড় সংখ্যক জনগণকে ইনকর্পোরেট করে যদি এটা করতে, হয়তো রিসার্চটাই শুরু হতো না। সরকারিভাবে তো এটাই ব্যর্থতা, সরকারিভাবে না হওয়ার কথা এটাই কারণ যে সরকারকে জনগণকে জবাবদিহি করতে হচ্ছে, বুঝতে পেরেছো তো? জবাবদিহি করতে হচ্ছে কোনো কিছু ভুল হয়ে গেলে। যেমন দেখে চন্দ্রযান মিশন ব্যর্থ হয়েছে, দেখে সে কত কথা শুনতে হলো, এই আর কি। সরকার তখন 10 বার ভাবনা চিন্তা করে টাকা ইনভেস্ট করার আগে। কিন্তু কর্পোরেটের হাতে ছেড়ে দিলে কর্পোরেট তারপরেও সাহসিকতার পদক্ষেপ নিয়ে সে কিন্তু ওগুলো করবে, এবং যখন করবে তখন 10 বার ব্যর্থ হলে 11 বারের মাথায় গিয়ে তো সে সফল হলে তখন তার লাভটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে সেখানে কিন্তু উপভোগ করার একটা সুযোগ তৈরি হতে পারে। সো এদের বক্তব্যটা হচ্ছে বেসিক্যালি যে ওই কারণে কর্পোরেট যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলোকে বেশি ভ্যালু দেওয়া হোক। ইভেন নিওলিবারাল ফেজ সেটাই বলছে, নিওলিবারাল ফেজে আমরা তো সেগুলোই দেখতে পাচ্ছি। এই কারণেই কর্পোরেটগুলোকে বেশি ভ্যালু দেওয়া হচ্ছে বা বড় বড় ইন্ডাস্ট্রিজগুলোকে বেশি প্রমোট করা হচ্ছে। আমাদের দেশেও দেখবে এই কারণে তৈরি করা হচ্ছে, কি বলে তোমার ইউনিকর্ন নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা। ইউনিকর্ন বলতে কি বোঝায় কে জানো? 1 বিলিয়ন এর উপরে যে স্টার্টআপের ভ্যালুয়েশন। এক্স্যাক্টলি, মানে 100 কোটি, তাই তো? 1 বিলিয়ন মানে 100 কোটি। তো 100 কোটির উপরে যাদের বিজনেস তাদেরকে ইউনিকর্ন বলা হয়। যেমন ওই দেখবে কম বয়সী একটা ছেলে দেখবে, হয়তো তোমার মতো আমার মতো বয়স, সেই ছেলেটা দেখবে 100 কোটির বিলিয়নকে পার করে গেছে। কি এর নাম? এডুকেশনে আছে, হ্যাঁ ফিজিক্স ওয়ালা আলাক পান্ডে। এরকম আমরা সব সেক্টর, এটা তো এডুকেশন সেক্টরে গেল যে প্রাইভেট মডেল তৈরি করে দিয়েছে একটা, গোটা দেশ জুড়ে সে শিক্ষা প্রদান করছে। এইরকমই দেখবে আরো অনেক সেক্টরস আছে, এটা তো এডুকেশন গেল, এরপরেও আরো অনেক সেক্টরস আছে যেখানে রাতারাতি এরকম ইউনিকর্ন তৈরি করা হয়েছে এবং তারা আলটিমেটলি হচ্ছে বিদেশি যে ইনফ্লুয়েন্স আছে সেই ইনফ্লুয়েন্সটাকে তারা কম্পিট করার চেষ্টা করছে, তারা চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছে। তো এটাই হচ্ছে বিষয় যে যদি এখন সেটা ফিজিক্স বালার মতো ছেলের হাতে না ছেড়ে দিয়ে যদি এখন এটা সরকারিভাবে হতো, তাহলে কি হতো কখনো? মানে ধরো অনলাইন সিস্টেমটাই সরকারিভাবে হবে, মানে ওরা তো অনলাইনেই পড়াতো লকডাউনে, কিন্তু তো বিশাল সাকসেস পেয়েছে সেই সময়ে তারা, তখনই তো এত বড় সে হয়ে উঠলো। কিন্তু ধরে নাও যে সেটা যদি অলাক পান্ডের হাতে না দিয়ে দেখা গেল যে কোনো একটা সরকারি ইনস্টিটিউশনের হাতে দিয়ে দিল, তাহলে কি হতো ভাবো? টিচাররা হয়তো ক্যামেরাটা এইখানে মাথায় লাগিয়ে রাখতো, হ্যাঁ মাথায় লাগিয়ে রাখতো ক্যামেরা এইখানে আর হচ্ছে মোবাইলে রিডিং করছে। তো মোবাইলে রিড আউট করতে গিয়ে ক্যামেরা দেখা গেল ওর শুধু ক্যামেরা দিয়ে চাঁদ মাথার ওই টাকটাই দেখা যাচ্ছে। এটাই তো হচ্ছে। কেউ হয়তো দেখা গেল সেখানে অনই করতে পারছে না, ভিডিও অন করতে পারছে না, কেউ হয়তো সাউন্ড অন করতে পারছে না, কেউ হয়তো শুধু নোট অনলাইনে শুধু ক্লাস, তো কেউ দেখার নেই বলার নেই, অনলাইনে শুধু নোট দিয়ে বললো চলো খাতাম, 2 মিনিট শুধু টিচাররা এসে মুখ দেখিয়ে বললো চলো শেষ, পড়ানো হয়ে গেছে। এটাই তো হতো। এই লেভেলে কি পৌঁছতে পারতো? তাহলে পারতো না। বিষয়টা হচ্ছে এটাই তো করেছো তোমরা, তো অনলাইনের অনেকে প্রোডাক্ট, তাই তো? কারা অনলাইনের প্রোডাক্ট? কারা আছো? এখন লজ্জায় কেউ মুখ খুলবে না।
কারণ জানে তো আমরাও তো মানে সবাই তো আমরা করোনাতে ওই ইউজি 1টা তো প্রায় অনলাইনে কাটিয়েছি। দেখতে পেয়েছো, চলো অনেকে আছো তোমরা অনলাইনের প্রোডাক্ট, তো ভেবে নাও তাহলে ইউজি ওয়ানে কি পড়েছো তুমি, টিচাররা কি পড়িয়েছে তোমাকে, কটাই ওটা তো মনে হয় লাইফের একটা মেজর মানে পার্ট চলে গেছে, ওটা পড়লে মনে হয় আজকে অনেক উন্নত হতো জীবনটা। এই হচ্ছে বিষয়। বলো রুদ্র। কিন্তু আপনি অনেক ধরিয়ে ধরে পড়িয়ে দিয়েছেন স্যার, ওটা অনেকটা রিকভার হয়েছে। হুম, হ্যাঁ মানে অনলাইনে তুমি পড়োনি সেই সময় ঠিক আছে, বাট আমি তো আবার অনলাইনেই পড়াচ্ছি, তো সেখানে দেখো যে মন দিয়ে যারা শুনেছো তাদের হ্যাঁ মানে ওই আর কি, আপনার প্রেজেন্সটা স্ট্রং না আমাদের লাইফে, ওটাই মানে ওখানে তো কোনো ইয়ে ছিল না, মানে শুরুতে ঢুকি পুরো মানে ছন্নছাড়া মনে হতো তখন। হুম, যাই হোক, বলো কি বলছো নূর, কিছু বলছো? স্যার অনলাইন প্ল্যাটফর্মটা স্যার এখন মানে যারা মানে সার্ভিস করে বা কাজের সাথে জড়িত আছে তাদের জন্য একটা গড গিফটেড, যেটা আমার জন্য মানে আমি তো সে তুমি অফলাইন ক্লাসে স্বইচ্ছায় ভাবে নিতে করিনি। পারছো, সে তুমি স্বইচ্ছায় নিতে পারছো তাই, কিন্তু যারা তোমাকে যারা পড়াচ্ছে তারা কি সৎ ইচ্ছায় দিচ্ছে? এটা যদি সরকারি হতো, তুমি ভাবো যে কোচিংটা তুমি এখন 1.5 ঘন্টা ধরে বলেছিলাম 1 ঘন্টার ক্লাস নেবো, 1.5 ঘন্টা হয়ে গেল, এখন এটা যদি সরকারি হতো তুমি 1.5 ঘন্টা কন্টিনিউ করাতো? কি দায়বদ্ধতা আছে ওনার? মাস গেলে স্যার অনেকে প্রাইভেটও করায় না, মাস গেলে বেতন পাবে, কি দরকার আছে? বা প্রাইভেটেও দেখো এখন গল্প চলে এসছে, 40 তোমাকে 3 মাসের কোর্স বিক্রি করছে, 3 মাসে সিলেবাস খতম, তো 3 মাসে সিলেবাস গিয়ে আর হয় খতম, তো ও তো টাকাটা নিয়ে নিল ব্যাসই, ও নিজের পকেটটা ভর্তি করে নিল সে। কিন্তু আমি তো বুঝি 3 মাসের সিলেবাস শেষ হয় না, কারণ এতটা ডিটেলসে তুমি ইন্টারেস্ট গ্রুপসের ক্লাস আমি তোমাদের এর আগেও পড়িয়েছি, আজকেও পড়ালাম, কত কিছু নতুন পেলে কি পেলে না আমি জানি না, সেটা তুমি নিজেই কম্পেয়ার করো, বাট অ্যাটলিস্ট গুগল করো তো কোথাও 1.5 ঘন্টার ক্লাস পাও কিনা আমাকে একটু বলো। 1.5 ঘন্টা ধরে শুধু তোমাকে ইন্টারেস্ট গ্রুপস এরকমভাবে বুঝিয়েছে, A to Z ক্লিয়ার করেছে। আমি বলছি না আমি খুব বেশি জানি না, আমি জানি না, আমি যা জানি আমি হয়তো পলিটিক্যাল সায়েন্সের এখনো পিটাকেও কমপ্লিট করে উঠতে পারিনি, ঠিক আছে, এখনো পলিটিক্যাল সায়েন্সটা তো আরও ছাড়ো, ওটা অনেক দূরে আছে, বাট তারপরেও আমি বলছি যতটা জানি বা যেভাবে পড়িয়েছি বা যেভাবে হচ্ছে, তো এটা সম্ভব নয়, যারা চিনতে পারছে তাদের ঠিক আছে, এই আর কি, বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়। বলো শুভম কি বলছো? স্যার বলছি প্লুরালিস্ট থিওরি আর নিউ প্লুরালিস্ট থিওরির মধ্যে স্যার ডিফারেন্সটা একটু স্যার বলুন। 1000বার বললাম তো, কি বুঝলে? মন দিয়ে শোনোনি। প্লুরালিজম হচ্ছে যে অনেকগুলো গ্রুপের কথা বলে এবং সকলের মধ্যে একটা ওপেন কম্পিটিশনের কথা বলে, সেটাই হচ্ছে প্লুরালিজমের বক্তব্য। আর এরা একটু এগিয়ে গিয়ে আর একটু এগিয়ে গিয়ে বলার চেষ্টা করে যে না, ওপেন কম্পিটিশন থাকবে, অনেক গ্রুপের প্রেজেন্স থাকবে, ওপেন কম্পিটিশন হবে, ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে বারবার সেখানে দেখা যাচ্ছে কি রেজাল্ট বেরিয়ে আসছে কর্পোরেটই সুযোগ পাচ্ছে, বিজনেস গ্রুপসগুলোই বেশি সুযোগ পাচ্ছে, বুঝতে পেরেছো তো? এটার কথা বলেছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ওকে বুঝতে পেরেছি। এক লাইনে বুঝবে, ডিটেলসে যাওয়ার দরকার নেই, এক লাইনে বুঝবে তাহলেই হবে, কারণ বেশি বুঝে গেলে মুশকিল, গুলিয়ে ফেলবে। আর বলো কার কি আছে, মন খুলে বলো, অসুবিধা নেই, আমি এরকম ভাবে ওকে বললাম বলে তোমরা আবার ভেবো না যে স্যার তোমাকে বকুনি দিল, জাস্ট ওটা আমি একটু ওকে বলেই ফেললাম, বাট মন খুলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, নতুন কারা আছে? অঙ্কিতা মিশ্রা। অঙ্কিতা বোঝা যাচ্ছে? আমার একটা তুমি রিজয়েন করো শাহনাজ, শুনতে পাচ্ছি না, রিজয়েন করো, শাহনাজ রিজয়েন করো, শুনতে পাচ্ছি না। অঙ্কিতা বুঝতে পারছো তুমি? বোঝা যাচ্ছে? অঙ্কিতা মিশ্রা। আচ্ছা আচ্ছা, কি নতুন কি পেলে? আগে তো কোথাও, তুমি তো আগে ক্লাস করোনি, কোথাও বলছিলে, কি পেলে নতুন? কি মনে হলো বলো, একটু ডিটেলসে শুনি, নতুন কিছু পেলে? ইন্টারেস্ট গ্রুপটা আমি সিইউটি টাইমে পড়েছিলাম, বাট এত ডিটেইলে পড়িনি, মানে এতগুলো থিওরি পড়িনি আমি, মানে বুকসের নামগুলো যে আমি পড়েছিলাম, পাওয়ার রিলেট, তারপরে এগুলো বুকসের নামগুলো আলাদা করে পড়েছিলাম, বাট এত ডিটেলিং এ পড়িনি যে কোন থিওরিটা কোন বুকটা রিলেটেড। ওকে, এমনি ক্লাস কি বোর হলে কি মনে হচ্ছে, বোর হবে? না না, বোর হবে না স্যার। আমার একটা কোয়েরি ছিল যে আগেকার যে নোটস গুলো আছে, ক্লাস নোটস গুলো, ওটা কোথা দিয়ে পাবো? তুমি ক্লাসের পরে ফোন করে বলে দিচ্ছি ডিটেলসে, হ্যাঁ? ঠিক আছে। আর একজন নতুন ছিলে, কে ছিলে নতুন, গতকাল জয়েন করেছিলে? নাসরিন খাতুন। নাসরিন বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি, খুব ভালো। আচ্ছা, তোমারও সাউন্ডের প্রবলেম হচ্ছে,
সাউন্ডের প্রবলেম আছে, থাক পরে শুনবো। আর কে আছো, আর কি বলছে? হ্যাঁ বলো, বলছিলে কি নাম? শাহনাজ বলছিলে কিছু, বলো শাহনাজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ডেমোক্রেসি আর রিপাবলিকের মধ্যে পার্থক্য কি আছে? ডেমোক্রেসি রিপাবলিকের মধ্যে পার্থক্য, ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন, যেখানে জনগণ সমস্ত কিছু গ্রহণ করবে, ঠিক আছে, সমস্ত কিছু মানে পলিটিক্যাল ডিসিশনস গুলো বেসিক্যালি ইনডিরেক্টলি জনগণই নিয়ে থাকে। তাদের যদি ডিরেক্ট ডেমোক্রেসি হয় তাহলে তারা নিজেরাই নিতে পারে, ডিরেক্ট ডেমোক্রেসি মানে ডিসিশন তারা নিজেরাই নেবে, যেমন সুইজারল্যান্ডে আছে, ঠিক আছে। আর যদি ইনডিরেক্ট হয় তাহলে তাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভস এর মধ্য দিয়ে নেবে। আর রিপাবলিক যেটা বোঝায় সেটা হচ্ছে বর্তমান কনটেক্সটে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা দুটো এখানে ফর্ম হয়, একটা রিপাবলিকের হচ্ছে একটা ক্লাসিক্যাল ফর্ম হয়, আর একটা হচ্ছে নতুন ফর্ম। রিপাবলিকের যেটা ক্লাসিক্যাল ফর্ম হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে এটাও খানিকটা ডেমোক্রেসিরই বৈশিষ্ট্য থাকবে, যে সেখানে জনগণই সমস্ত কিছু হবে, কিন্তু এখানে একজন স্টেটের হেড থাকবেন। স্টেটের হেড যদি ইউকের ফর্ম বলো, তা ক্লাসিক্যাল ফর্ম যেটা সেটা হচ্ছে তাহলে তাদের একজন নিজস্ব রাজা থাকবে বা রানী থাকবে, সেই রাজা বা রানী বংশ পরম্পরায় সেখানে ক্ষমতায় অধিষ্ঠিত হবে। কিন্তু রাজা বা রানী সেখানেও কিন্তু জনগণের কথা শুনেই কাজ করবেন। এবার জনগণের কথা শোনা মানে এই নয় যে জনগণের কাছ থেকে প্রত্যেকের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কান পেতে শুনে আসবেন, ওই রকম নয় ব্যাপারটা। তাদের যে প্রতিনিধি আছেন সেই প্রতিনিধির মাধ্যমে শুনবেন। এবার ওই প্রতিনিধিরা এখানে জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আসবে। এবার তারা বেসিক্যালি, অর্থাৎ যেটাকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার্স বলে থাকি, তো কাউন্সিল অফ মিনিস্টার্স বেসিক্যালি যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটা তাকে মানে রাজা বা রানীকে, যিনি থাকবেন হেড হিসেবে স্টেটের, তাকে কিন্তু সেটা মেনে চলতে হবে, কমপ্লাই করতে হবে। এটা হচ্ছে কিন্তু ওদের ফর্ম। আমরা যখন স্বাধীনতা লাভ করলাম তখন আমাদের সংবিধানে যে রিপাবলিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে সেখানে এটার মডিফাই করা হয়েছে, সেটাকে দেখবে মডিফাই করা হয়েছে এইরকম, মানে এটা শব্দগতভাবে কোনো মডিফিকেশন নয়, এটা বলতে পারো একটা প্র্যাকটিসের জায়গা থেকে মডিফিকেশনটা করা হয়েছে, ঠিক আছে। মানে ফিলসফিটার মধ্যে যে বিশেষ কোনো পরিবর্তন এসেছে আমি মনে করি না, বা শব্দগতভাবে পরিবর্তন এসেছে। কিরকম, যে রিপাবলিক শব্দটার মধ্যে দিয়েও একই, জনগণের সেখানে শাসন থাকবে, কিন্তু জনগণের শাসন থাকলেও সেখানে স্টেটের একজন হেড থাকবেন, কিন্তু এই স্টেটের হেড হচ্ছে ক্লাসিক্যালের মতো হবে না। ক্লাসিক্যালে যেমন একজন রাজা বা রানী থাকবেন যিনি বংশ পরম্পরায় শাসন করবেন, তবে কাউন্সিল অফ মিনিস্টারের কথা মতো শাসন করবেন। কিন্তু এখানে যিনি হেড থাকবেন, এখানেও একজন হেড থাকবে, কিন্তু এই হেড নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি নির্বাচনটা এখানে আমাদের সরাসরি হয় না, মানে ডিরেক্ট হয় না, ইনডিরেক্টই হয়ে থাকে, যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভস আছে তাদের ভোটে সেখানে তিনি নির্বাচিত হয়ে আসবেন। এবং কাউন্সিল অফ মিনিস্টারের হচ্ছে যিনি অ্যাডভাইস মতো তিনি কাজ করবেন। তো আমাদের রিপাবলিকের যদি বা মডার্ন ভার্সন অফ রিপাবলিক যদি বলো, তাহলে সেই ভার্সনটা হচ্ছে এটাই, যে রিপাবলিক বলতে সেই সিস্টেমকেই বোঝায় বা সেই শাসন ব্যবস্থাকেই বোঝায় যেখানে জনগণের ইচ্ছেতে সমস্ত কিছু হয়। সরকারের একজন শাসক থাকবে, কিন্তু সেই শাসকও জনগণের ইচ্ছেতেই কাজ করবে। এটা গেল আমাদের মডার্ন ভার্সন। এবার নতুন যদি একটা নিউ মডার্ন ভার্সনের কথা বলো, এখন বাংলাদেশের যেটা এখন খুবই প্রচলিত, বাংলাদেশে যেমন তারা নিজেদের সংবিধানে যেমন রিপাবলিক শব্দটিকে তারা পরিবর্তন করার জন্য সাজেশন দিয়েছে অলরেডি। তাদের যে নতুন সরকার অ্যাডভাইজারি গভর্নমেন্ট যে এখন পাওয়ারে আসার পর তারা সেখানে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন বসিয়েছিল, যে কমিশনের হেড হয়েছিলেন আলী রেওয়াজ, যিনি ন্যাটোর অ্যাডভাইজার, এবং তিনি তাদের দেশেরই একজন লোক, তিনি আমেরিকাতে থাকেন, তো শিক্ষিত, তিনি পলিটিক্যাল সায়েন্সেরই লোক, তো পলিসি মেকিং এর কাজে তাদেরকে হেল্প করে থাকেন ন্যাটোকে। তো তাকে এখানে এই কাউন্সিলের হেড করা হয়েছে। তার আর্গুমেন্ট হচ্ছে এটা, যে রিপাবলিকের মধ্যে মানে তারা তো ভাষাগত বিষয় ভীষণ রকম ভাবে মানে ওপেন, মানে এতটা ডমিনেশন তারা মেনে নিতে চায় না ভাষাগত জায়গায়, জানো যে সেখানে এই ভাষাগত আন্দোলন হয়েছে। তো আমরা দেখেছি এটাই, যে আমরা এটাই দেখেছি বেসিক্যালি, মানে কি বলবো, যে তাদের বক্তব্য হচ্ছে রিপাবলিকটাকে তারা রিপাবলিক অর্থে পড়ে না, তাদের সংবিধান তো বাংলায় লেখা হয়েছে, তো সেখানে প্রজাতান্ত্রিক লেখা আছে। এখন প্রজাতান্ত্রিক যখন লেখা আছে তখন মানে আমরা রিপাবলিকটাকে রিপাবলিক অর্থেই পড়ি, কারণ আমাদের সংবিধান হিন্দি এবং ইংলিশে লেখা হয়েছিল, কিন্তু এবং বাংলাতেও সেটা হয়েছে, কিন্তু সেখানেও দেখবে প্রজাতান্ত্রিক রাখা হয়েছে। যদি এটা নিয়ে আমরা খুব একটা অসুবিধার জায়গা ক্রিয়েট করিনি, তার কারণ বাংলা সংবিধান থাকলেও আমাদের পড়তে হয় ইংরেজিটাকে, কারণ প্রাইমেসি সেটাকেই দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের রিপাবলিক নিয়ে কোনো প্রবলেম হয়নি। কিন্তু তারা যেহেতু এটাকে বাংলাতেই পড়ে, তাদের সংবিধান যেহেতু বাংলাতেই, ওখানে যখন প্রজাতান্ত্রিক লেখা আছে ওদের একটা প্রবলেম আছে। এটাতে কি প্রবলেমটা হচ্ছে, তারা বলছে যে আমরা কি এখনো কি রাজার অধীনে আছি নাকি, সরাসরি যে আমরা কি এখনো রাজার অধীনে আছি নাকি, যে এখনো আমাদের প্রজাতান্ত্রিক শব্দটিকে সংবিধানের মধ্যে রেখে দিতে হবে। এর প্রজাতান্ত্রিক মানে হচ্ছে একটা পাওয়ার স্ট্রাকচার, একটা ক্ষমতার কাঠামো, যে ক্ষমতার কাঠামোর মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিট গ্রুপ তারাই ক্ষমতাটিকে কন্ট্রোল করছে, এবং তারা কাইন্ড অফ রাজার মতোই নিজেদের ক্ষমতা উপভোগ করে চলছে, এখনো চলেছে।
তো সেই স্ট্রাকচারটিকে ব্রেক করতে হবে, এবং ব্রেক করার জন্য শব্দগত পরিবর্তনটা আগে খুব দরকার। কারণ তুমি ইনার মিনিং যাই বের করো না কেন, এখন তুমি একটা ডেফিনেশন তুমি নিজের মতো করে যাই সেট করো যে না আমাদের প্রজাতান্ত্রিক মানে সেই ব্রিটেনের প্রজাতান্ত্রিক নয়, রিপাবলিক নয়, প্রজাতান্ত্রিক মানে এখানকার প্রেসিডেন্টও নির্বাচনের ভোটে জয়লাভ করবে, সেটা তো তুমি সংজ্ঞাগতভাবে তুমি ভেবেছো। কিন্তু সাধারণ মানুষ যারা পড়াশোনা জানে না, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে শিক্ষার হার খুবই কম, রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে খুব কম, সংবিধানের শব্দগত বিষয় নিয়ে যেখানে মানুষের সচেতনতা খুবই কম, সেখানে মানুষের যে কোনো মানুষের শব্দগতভাবে ধারণা এটাই আসে যে প্রজাতান্ত্রিক মানে তার বিরুদ্ধে তারা এটাই ভেবে নেয় যে তার মানে সেখানে একজন রাজা আছে, আর রাজার শাসনে আমরা হচ্ছি প্রজা। কিন্তু তাহলে রাজাটা যখন এখানে নেই, তাহলে আমরা এই শব্দটাকেই বা কেন রেখে দেবো? তার ডেফিনেশনটিকে চেঞ্জ নয়, বরং আমাদের শব্দটিকেই প্রপার বদলাতে হবে। তুমি ডেফিনেশনটিকে বদলেছো, শুধুমাত্র ডেফিনেশনটিকে বদলাতে হবে না, শব্দটিকেই বদলাতে হবে। তো এখন নিও একটা বলতে পারো যে ওয়েব তৈরি হয়েছে, নিও ওয়েব বা নিও মডার্ন একটা ওয়েব যেটা এসেছে, এই রিপাবলিকান শব্দটির মধ্যে একটা অ্যাটাক তারা তৈরি করেছে, যেখানে বলছে যে সংজ্ঞার পরিবর্তন করে কিছু যায় আসে না, কারণ মানুষ তোমার ওই অত বড় সংজ্ঞার পড়ার তাদের মধ্যে ক্যাপাসিটি নেই, ডেফিনেশন পড়ার ক্যাপাসিটি তাদের মধ্যে নেই। তারা রিপাবলিক বলতে তারা কিন্তু রাজাকেই সেখানে বোঝে, তার এগেনস্টে। তো রাজা যেহেতু এখানে নেই, তাই শব্দটাকেই বদলানো হোক। তাহলে এটা হচ্ছে 3টে ফেজে বলতে পারো, বা 3টে টাইমে 3 রকমের একটা ডেফিনেশন। আমাকে যদি বলো তাহলে আমি এটা বলবো অ্যাজ আ রিসার্চার অফ পলিটিক্যাল সায়েন্স। এবার যদি তুমি আমাকে ওই ক্লাস 11-12 ছাত্রদের মতো জিজ্ঞেস করো, তাহলে এটার উত্তরটা দেওয়াটা অ্যাটলিস্ট এই বয়সে এসে একটুখানি কঠিন হয়ে যায়, বা এত পড়াশোনা করার পর একটু কঠিন হয়ে যায়। তাহলে বলবো যে কোনো বইয়ে যেটা লেখা আছে সেটাকেই মুখস্থ করে নাও, তাহলেই হবে। এবং সেখানে ওটাই লেখা আছে যে যেখানে জনগণের ভোটে রাষ্ট্রের যিনি হেড তিনি নির্বাচিত হন, তো সেটাকেই প্রজাতান্ত্রিক বলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফর্ম। বোঝাতে পারলাম? স্যার হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আর বলো, আর কার কি জানার আছে, বোঝার আছে? নূর কিছু বলছো বলে নাকি, বলো। না স্যার, ওটা ছিল, এইটা হাতটা ওঠানো ছিল। আচ্ছা, আর স্থাপিতা কিছু জানার বোঝার? এটা ঠিকঠাক বললাম? রিপাবলিক? হ্যাঁ স্যার, হ্যাঁ খুব ভালো বুঝলাম ব্যাপারটা আরো ভালো করে। বাকিরা বাকিরা তারা কিছু জানার বোঝার নেই তো? দীপিকা কিছু বলবে? দীপিকা নাথ, দীপিকা দাস, রুদ্র, আরো অনেকে আছো, কিছু জানার বোঝা থাকলে জিজ্ঞেস করে নাও। আমরা একদম বুঝতে পেরেছি স্যার, ভালো বুঝে গেছি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে? আবার দেখা হবে আমাদের আগামীকাল। আজকে বেশ ভালোই জন জয়েন করেছিলে, দেখে ভালো লাগছে, যদিও মাস্টার্স ওই মেয়েগুলো জয়েন করলে হয়তো আরো 35-30 পার হয়ে যেত। ঠিক আছে, নতুন নতুন অনেকে জয়েন করছো তোমরা, ভালো লাগছে দেখে। চলো দেখা হবে আবার আগামীকাল। পিওয়াইকিউ গুলো একবার সলভ করে নাও, তবে আমি কিছুক্ষণ বাদেই করো, আমি একটু আপডেট দিয়ে দিই, যদি কিছু থেকে থাকে আমি ওটা অ্যাড করে দিই, নতুন কিছু যদি এসে থাকে তারপরেই সলভ করো। করেছো অনেকে একবার, যারা পুরনো স্টুডেন্ট তারা করেছো, বাকিরাও নতুন একবার করে নিও, কারণ অনেক কিছু যেহেতু নতুন পড়ানো হলো তো কাজে আসতে পারে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে থাক। গুড নাইট।